না তুমি করবে প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস আজকে, অর্থাৎ অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ। আমি এই কয়দিন আমার মতো করে অধ্যায়টা শেষ করেছিলাম। আজকের ক্লাসটা হচ্ছে তোমার বইয়ের পেজ ধরে ধরে, কারণ তুমি যখন বই পড়বা তখন তুমি বলবা যে স্যার বইয়ের ভিতরে আমি অনেক কিছু বুঝি না। তোমার বইয়ের ভিতরে যে অংশটা বুঝো না সে অংশের সমাধানটা এখন দেয়া হচ্ছে। তো তোমাদের কমেন্ট আমি পরে নেব, কমেন্ট সেকশন সময় মতো চালু হবে, কমেন্ট নেব এবং আজকের ক্লাসটা দীর্ঘায়িত হবে। 11:15 আমি 20 ক্লাসটা শুরু করতেছি। ক্লাসটা সম্ভাব্য 12টা পর্যন্ত চলতে পারে, এটা ডিপেন্ড করবে আমার কাজের উপর। আগে কাজ হয়ে গেলে আগে শেষ করব, পরে কাজ হয়ে গেলে পরে শেষ করব। কিন্তু তোমাদের কোনো অবস্থায় ক্লাস করতে করতে উঠে যাওয়া যাবে না। আমি আগে দিয়েছিলাম সব স্টুডেন্টকে থাকার জন্য, আমি এখন 62 জনকে লাইভে দেখতেছি। এটা যদি 362 জন হতো তাও কিন্তু কম হতো। যা খেয়াল করবা, নিউক্লিয়াসের ফার্স্ট আলোচনা আমাদের নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয়। এই ক্লাসটা অনেকে বুঝতে পারবে আজকে। নিউক্লিয়াসের দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন ইত্যাদি, কার্বন ইত্যাদি। এখন আমরা জানি হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6। এটা আমরা সবাই জানি। আমি তোমার বই থেকে ভিন্ন নিয়মে ঘনত্ব নির্ণয়টা শেখাচ্ছি। আমি এমন নিয়মটা আলোচনায় নিচ্ছি যে নিয়মটা তোমার সারা জীবন কাজে লাগবে। তোমার বইয়ে ঘনত্ব নির্ণয়টা যেটা দেয়া আছে এটা একবারে অ্যাকুরেট না, ঠিক না, ভুল আছে। উত্তর ঠিক আছে, কিন্তু আমি পদ্ধতিটা বুঝাই দিচ্ছি, খেয়াল করো। এখন মনে করো এটা হাইড্রোজেন নিউক্লিয়াস, হাইড্রোজেন পরমাণু, হিলিয়াম পরমাণু, লিথিয়াম পরমাণু, বেরিলিয়াম পরমাণু, বোরন পরমাণু, কার্বন পরমাণু। তারা আমি বিভিন্ন পরমাণু চেয়ার রাখলাম। হাইড্রোজেনে একটাই মাত্র প্রোটন আছে, এটা 2, লিথিয়াম 7, এটা 9, 11, এটা 12। এখন একটু খেয়াল করে দেখি হাইড্রোজেনের প্রোটন কয়টা। হাইড্রোজেনের প্রোটন একটা, 1 প্রোটন। নিউট্রন কয়টা? 0। হিলিয়ামের 4, মানে একটু হিলিয়াম 4। তো হিলিয়ামের প্রোটন কয়টা? হিলিয়ামের প্রোটন 2টা, প্রোটন 2টা। নিউট্রন কয়টা? নিউট্রনও 2টা। তাহলে হিলিয়ামের প্রোটন আছে 2p+, নিউট্রন 2টা। লিথিয়ামের প্রোটন কয়টা? 3টা, 3p+। নিউট্রন কয়টা? 7 - 3 = 4 নিউট্রন। নিউট্রন হলো 4টা। বেরিলিয়ামের প্রোটন কয়টা? এই যে 4টা। নিউট্রন কয়টা? 9 - 4, 5টা নিউট্রন। বোরন প্রোটন কয়টা?
প্রোটন 5 প্রোটন, 5টা। বাই নিউট্রন কয়টা? নিউট্রন হচ্ছে 11 বিয়োগ 5 ইকুয়াল 6 নিউট্রন। এবার কার্বন প্রোটন 6টা এবং নিউট্রনও 6টা। এবার আমাদের কথা দাঁড়াচ্ছে এটা, দেখো তাহলে আমরা দেখতেছি যত ভর সংখ্যা যত বাড়ছে, ভর সংখ্যা 1, ভর সংখ্যা 4, ভর সংখ্যা 7, 9, 11, পরমাণু আকার তত আয়তন তত বাড়তেছে। ভর সংখ্যা বাড়লে পরমাণু আয়তন বাড়ে। এখন আমরা একটা কমন কথা পেয়েছি, নিউক্লিয়াসের ঘনত্ব। আমি ক্লাস 10 এটা ঠিকভাবে করাইনি, সঠিকভাবে ক্লাস 10 করাইনি। আজকে এই জন্য আমি ক্লাস 10 উপস্থিত থাকতে বলেছিলাম এই ক্লাসটায়, কারণ আমি আবারও বলছি এই আলোচনাটা জীবনের জন্য আলোচনা। তুমি তোমার বইয়ের জন্য যেমন শিখতেছো, এখন তুমি তোমার বইটা পড়লে তোমার মধ্যে প্রশ্ন জাগলো যে স্যার এখানে একটা নিউট্রনের ভর দেওয়া আছে, তোমার বইতে দেওয়া আছে ঘনত্ব রো ইকুয়াল m/v। দেখো তুমি ভরের জায়গায় লিখেছো 1.66 ইন্টু 10⁻²৪, আর আয়তনের জায়গায় 4/3 পাই আর কিউ। এটা রেখে ঘনত্ব নির্ণয় করলে এবার তোমার মধ্যে প্রশ্ন আছে, স্যার এই ভরটা যে আপনি লিখছেন এটা কার ভর, প্রোটনের না নিউট্রনের ভর? আরে একটা নিউট্রনের ভর। কেন স্যার? এর ভিতর তো এ পরমাণুতে 2টা নিউট্রন আছে, তাহলে স্যার আপনি 2টা নিউট্রনের ভর 2টা প্রোটনের ভর নেননি কেন? পরমাণু ভর বলতে তো প্রোটন, তাহলে এখানে মোট ভর হচ্ছে 4টা নিউট্রনের ভর বোঝাচ্ছে। এর নিউট্রনের ভর কয়টা? এর প্রোটন আর নিউট্রনের ভর হচ্ছে 7, কারণ প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা মোট এই দুটোর যোগফল হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে 7, এর ভর সংখ্যা 1, এর ভর সংখ্যা 4, ভর সংখ্যা 7, এর ভর সংখ্যা 9, এটা 11, এটা 12। তাহলে তুমি বলবে যে স্যার আপনি যে ভরটা লিখছেন, তাহলে এখানে এখানে যে ভরটা আসবে এ জায়গা ভরটা তার থেকে বেশি আসবে, তাহলে তো আমার ঘনত্বটা চেঞ্জ হচ্ছে। উত্তর না। এই জন্য আমি বলবো যে তোমার বইতে যেটা দেওয়া আছে এটাকে আমি গ্রহণ করছি না। উত্তর ঠিক আছে তোমার বইতে, কিন্তু আমি বলবো তোমার বই কনসেপশনটা ক্লিয়ার করেনি। কনসেপশন ক্লিয়ার না করে এই জিনিসটা দেওয়া উচিত হয়নি। ক্লাস 9-10 স্টুডেন্টদের জন্য এটা দেওয়াটা একটা বিরাট ভুল হয়েছে। তাহলে এখন তুমি চিন্তা করো যে তুমি এই যে এম লিখবা, তোমার মধ্যে প্রশ্ন থাকবে যে স্যার আমি যে এম লিখলাম, এমটা তো পরমাণু নিউক্লিয়াসের ভর, পরমাণু নিউক্লিয়াসের ভর। নিউট্রন আমি মনে করি ইলেকট্রন ভর নাই, ইলেকট্রন ভর 0, তাহলে এমটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। তো নিউক্লিয়াসে যদি একটা প্রোটন থাকে তাহলে একটা প্রোটনের ভর আপনি এখানে লিখতেছেন, যদি 10টা প্রোটন থাকে তাহলে 10টা প্রোটনের ভর লিখবেন। তাহলে আমার নিউক্লিয়াসের ভর যদি এমন হয় যে নিউক্লিয়াসে এই যে ভর সংখ্যা হচ্ছে 9 মানে 9 দিয়ে মোট ভরকে ভাগ করতে, এই যে এর ভর হবে 9 গুণ এত, এটা ভর হবে 11 গুণ এত, তাহলে এটা তো সঠিক উত্তর আসছে না। তোমার বইতে যেটা দিয়েছে সে অনুযায়ী এটা সঠিক নেই। একটা স্টুডেন্ট যদি ক্রিয়েটিভ হয়, সে বলবে স্যার 118 নম্বর মৌল যেটা, 118 নম্বর মৌলে নিউট্রন, আমরা জানি ইউরেনিয়ামের ভর সংখ্যা 238। দেখো তাহলে 238, এটা যদি একটা নিউট্রনের ভর এত হয়, তাহলে 238টা নিউট্রন আর প্রোটনের ভর, মোট ভর কত হবে এটা হিসাব করে তারপর এখানে লিখতে হবে। এর মানে আমরা বলতে চাচ্ছি যে বইয়ের বক্তব্যটা ঠিক না। তাহলে এখন কি ঠিক? আমরা সঠিক উত্তরটা খুঁজতেছি। আমরা একটু এক এক করে ঠান্ডা মাথায় খেয়াল করি। হাইড্রোজেন, হিলিয়াম 1, 2, 3, 4, 5, 6 অ্যাটমিক নাম্বার দেওয়া আছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন ইত্যাদি ইত্যাদি হতে পারে। এখন দেখো, কারণ নিউট্রন সংখ্যা আমি পাশাপাশি দিয়ে দিয়েছে, সাইজটা দিয়ে দিয়েছি। পরীক্ষা করে দেখা গেছে ভর সংখ্যা যত বাড়ে, পরমাণুর ভর সংখ্যা যত বাড়ে, পরমাণুর নিউক্লিয়াসের আয়তনও তত বাড়ে। এর মানে এই আয়তন ভর সংখ্যার সমানুপাতিক, এটা পরীক্ষা করে পাওয়া গেছে। তাহলে খেয়াল করবা, পরীক্ষা করে দেখা গেছে কোন পরমাণু, এটা হলো ভর সংখ্যা, এদিকে খেয়াল করবা, এই ভর সংখ্যাকে এ দ্বারা সহিত করে আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা সহিত করে। তোমরা জানো একটা এক্স পরমাণু, এ নিচে আছে জেড, এ হচ্ছে ভর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এখানে কোনো দ্বিমত তোমাদের নেই। তাহলে পরীক্ষা করে দেখা গেছে পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা যত বাড়ে, এই সংখ্যাটা যত বাড়ে, পরমাণুর আকারটা তত বড় হয়, সাইজটা তত বড় হতে শুরু করে। কারণ এটা সিম্পল বিষয়, অ্যাটমিক নাম্বার বৃদ্ধির সাথে সাথে তার পারমাণবিক ভরও বাড়বে।
এখন পরীক্ষা করে আমি এটা মুছে দিলাম। আমি শুধু তোমাকে দেখাইছি যে এক একটা মৌলের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, কিন্তু আমি নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় করতে যাই একটা মান দিয়ে ভাগ করতেছি। তখন স্টুডেন্ট যদি প্রশ্ন করে, স্যার হাইড্রোজেনের ঘনত্ব আর ইউরেনিয়ামের ঘনত্ব কি এক হওয়া উচিত? হ্যাঁ, এক হওয়া উচিত। হাইড্রোজেনের নিউক্লিয়াসের ঘনত্ব আর ইউরেনিয়ামের নিউক্লিয়াসের ঘনত্ব এক হওয়া উচিত। তাহলে কিভাবে হবে? স্বাভাবিক নিয়মে তো ঘনত্ব ইকুয়াল ভর বাই রো ইকুয়াল এম বাই ভি, এই হিসাবে তো হবে না। এই হিসাব থেকে তুমি বলবে স্যার এই হিসাবে তো হবে না, কারণ হাইড্রোজেনের নিউক্লিয়াসের ভর সংখ্যা যা, নিউক্লিয়াসের ভর যা, নিশ্চয়ই ইউরেনিয়ামের নিউক্লিয়াসের ভর ভিন্ন হবে। এটা তোমার মাথায় আসা উচিত। কিন্তু আমরা এখন সঠিক পদ্ধতিতে যাচ্ছি। সঠিক পদ্ধতি হচ্ছে পরীক্ষা করে দেখা গেছে পরমাণুর আয়তন ভর সংখ্যার সমানুপাতিক। আমি একটু জায়গা নেব, ওই দিক থেকে আসি। আয়তন ভর সংখ্যার সমানুপাতিক। আচ্ছা, এটার এ হলো ভর সংখ্যা, কিন্তু পরমাণু আয়তন, পরমাণু যেহেতু বৃত্তে গোলাকার, এর আয়তন হলো 4/3 পাই আর কিউ সমানুপাতিক অফ এ। খুব মনোযোগ দিয়ে বুঝবো। আমি তোমার কমেন্ট নেবো, বুঝছো কিনা এটা কমেন্ট নেবো, আগে ক্লিয়ার করো। বা আর কিউবটা আমি বের করবো, ব্যাসার্ধটা বের করতে চাচ্ছি। আর কিউব ইকুয়াল 3/4 পাই। দেখো এটাকে বজ্রগুণ করে ওইদিকে নিয়ে গেছি ইন্টু এ, মনে হয় অসুবিধা নেই। এবার আমি করবো কি, সমানুপাতিক চিহ্নটা উঠাই দেব। সমানুপাতিক চিহ্ন উঠাতে একটা ধ্রুবক দিতে হয়। দেখো 3/4 পাই, 3/4 পাই, এটা পুরোটা একটা কনস্ট্যান্ট, কারণ এর মান তো কখনো চেঞ্জ হবে না। পাইয়ের মান 3.1416 ফিক্স, 3-এর মান 3, 4-এর মান 4, মানে সংখ্যা অলওয়েজ একটা ধ্রুবক। এটা তোমরা মুখস্থ জানো, আমি বহুবার বলছি সংখ্যা একটা ধ্রুবক। তাহলে এটা নিজে একটা ধ্রুবক, আর এই সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে একটা ধ্রুবক লিখতে হবে। আচ্ছা ধরো আমি লিখলাম, তোমার জন্য সুবিধা করে আমি লিখলাম, এই সমানুপাতিক উঠালাম, এটা সমান দিলে একটা ধ্রুবক লিখলাম, গুণ 3/4 পাই ইন্টু এ। এখান থেকে আমি আনতে পারি আর কিউবিক্যালি যে ধ্রুবক, আর এটা পরিবর্তে আমি একটা ধ্রুবক লিখলাম, এই আর নট একটা ধ্রুবক লিখলাম, আর নট ইন্টু এ। দেখো কোনো অসুবিধা আছে কিনা? এই টোটাল ধ্রুবকের পরিবর্তে এটুক পুরোটা কনস্ট্যান্ট, এর পরিবর্তে একটা ধ্রুবক নিয়ে আসছি আর নট। এবার আমি করলাম কি, আর এর মানটা বের করতে চাচ্ছি, তো আর ইকুয়াল আর নট 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 1/3। তোমরা নিশ্চয়ই জানো উভয় পক্ষে ঘনমূল করতে হবে। এটা যদি আর কিউব ইকুয়াল আছে আমার আর নট ইন্টু এ, এটাকে যদি উঠাতে হয় তাহলে ঘনমূল করতে হয়। তোমরা যেহেতু 19 স্টুডেন্ট, এইটুক বুদ্ধি তোমার থাকা উচিত। এই যে ঘনমূল করলে এটা উঠে যাবে, তো এটা যখন ঘনমূল করলে উঠবে, এই যে সরি আর নট ইন্টু এ, এটাকে আমি লিখতে পারি আর নট টু দি পাওয়ার 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 1/3, আর এটা আর কিউব হোল টু দি পাওয়ার 1/3, 3 কেটে যায়, তাহলে আর ইকুয়াল এটা। এই মানটা আমরা একবারে দিয়ে দিয়েছি, তোমাকে আমি ডিটেলসে ব্যাখ্যা করে দিয়েছি, অসুবিধা নেই। এখন কথা হচ্ছে এটা তো একটা ধ্রুবক, এর পরিবর্তে এইটুকের পরিবর্তে আমি আরেকটা ধ্রুবক ধরলাম আর নট প্রাইম। আর নট প্রাইম একটা ধ্রুবক দিলাম ইন্টু এ টু দি পাওয়ার 1/3, আর ইকুয়াল আর নট প্রাইম ইন্টু এ টু দি পাওয়ার 1/3। এইটা আমার ব্যাসার্ধ নির্ণয়ের কাঙ্ক্ষিত সমীকরণ। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর নট প্রাইমের মান তোমার বইতে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে। এই মানটা কনস্ট্যান্ট, এই মানটা হচ্ছে 1.25 ফেমটোমিটার, 1.25 ফর্মিং বলি, অথবা 1.25 ফেমটোমিটার। 1.25 ফেমটোমিটার মানে 1.25 ইন্টু 10⁻15 মিটার। আচ্ছা, এটুক পর্যন্ত যারা বুঝুনি, বুঝতে অসুবিধা হয়েছে, আমি তোমাকে ঠান্ডা মাথায় বলছি, খুব খুব মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করো। আমি নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় করছি, আমি বলছি তোমার বইতে নিউক্লিয়াসের ঘনত্ব ঠিক নাই, আর বইয়ের মানটা তুমি যদি সঠিকভাবে দেখতে হয় কিভাবে আসছে, পদ্ধতিটা তোমার ক্লিয়ার করার জন্য আমি এই ব্যাখ্যায় যাচ্ছি। এবং আমি বলবো যে জীবনের জন্য যেহেতু শিক্ষা, এটা তোমাকে জানা রাখতে হবে। বইয়ের কথা আমি পরে আসছি। এখন
যারা বুঝনি তারা একটু খেয়াল করবা। এ হচ্ছে ভর সংখ্যা। আমি একটু প্রথমেই দেখাইছিলাম যে ভর সংখ্যা আয়তন ভর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। পরীক্ষা করে দেখা গেছে যে ভর সংখ্যার আয়তনের সাথে পরমাণুর আয়তনের সাথে ভর সংখ্যার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এই ভর সংখ্যাকে ম্যাস নাম্বার বা মাস সংখ্যা বলা হয়। পরমাণু আয়তনের সাথে ভর সংখ্যার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আয়তন হচ্ছে 4/3/r³ সমানুপাতিক অফ এ। এখান থেকে তুমি দেখো আমি r³ এদিকে রাখলাম, কোনাকুনি গুণ করে ওইদিকে 4/3 সোজা করে লিখি, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে 3 বজ্রগুণ করে উপরে উঠে গেল, 4π নিচে নেমে গেছে ইন্টু এ। এখন আমরা জানি সমানুপাতিক উঠাতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। এই দিলাম একটা সমানুপাতিক ধ্রুবক, একটা সমান দিলাম, একটা ধ্রুবক দিলাম। এখন এই সমান আর ধ্রুবক এর পরিবর্তে আর এইটা নিজেও একটা ধ্রুবক 3/4π, এর মান কখনো পরিবর্তন হয় না। আমরা জানি সংখ্যা অলওয়েজ একটা ধ্রুবক কনস্ট্যান্ট, কারণ সংখ্যার মান কখনো পরিবর্তন না। তাহলে এই টোটালটুকু ধ্রুবক, এইটা টোটালের পরিবর্তে আমি একটা নতুন ধ্রুবক দিলাম r0, একটা ধ্রুবক ধরে নিলাম। এবার আমি r এর মান বের করতে চাচ্ছি, r ইকুয়াল r0 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এটা ঘনমূল করে দিয়েছে। ঘনমূল করে দিলে r এর মান আসছে। এবার দেখো এই r0 টু দি পাওয়ার 1/3 এটাকে আমি বলছি r0 প্রাইম। r0 প্রাইম ধরলাম, আর এটা a টু দি পাওয়ার 1/3। এই ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমার হাতে কাঙ্ক্ষিত সূত্র আছে, এইটা ব্যাসার্ধ নির্ণয়ের। পরীক্ষা এই r0 প্রাইম এই মানটা কনস্ট্যান্ট বলছে, সকল পরমাণুর ক্ষেত্রে এই মানটা কনস্ট্যান্ট। r0 প্রাইম ইকুয়াল 1.25 ফেমটোমিটার সমান 1.25 ফেমটোমিটারে আমরা জানি 1.25 ইন্টু 10⁻15 মিটার। এবার আমরা একটু খেয়াল করি, আমাদের দরকার হলো ঘনত্ব রো ইকুয়াল, জানি ঘনত্ব রো ইকুয়াল m/v। এই এমটা কার? রো ইকুয়াল এম হচ্ছে পরমাণুর ভর সংখ্যা। এখন এমটা বের করতে গেলে একটু ক্লিয়ার হতে হবে। দেখো এটা একটা মৌলের প্রতিনিধি, এর ভর সংখ্যা এ, এর পারমাণবিক সংখ্যা জেড। তাহলে এই মৌলের প্রতিনিধি এটা এক্স হচ্ছে একটা মৌল যার ভর সংখ্যা এ, আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে জেড। বোধহয় তোমার এখানে কোনো কনফিউশন নেই। তোমাদের মাথায় রাখতে হবে একটা প্রোটন এবং একটা নিউট্রনের ভর, একটা প্রোটনের ভর 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, এটা একটা প্রোটনের ভর। এখন একটা প্রোটনের ভর 1.673, আর একটা নিউট্রনের ভর হলো 1.675 ইন্টু 10⁻24। তাহলে 673 675। আরে বাবা, দশমিক বিন্দুর পরে 23টা শূন্য লিখে 1673 লিখবা। দশমিক বিন্দুর পরে 23টা শূন্য লিখে 1675 লিখবা। তাহলে 73 আর 75 এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আসলে কোনো পার্থক্য নেই। 23টা শূন্য ধরে দশমিকের পরে আমি যদি একটা দশমিকের পরে 0 দেখি 2.01, তুমি বলে স্যার 0.01 বাদ, কারণ দশমিকের পরে 0.01 একটা ছোট মান, সেটা লাগবে না। আমি যদি দেখি তোমাকে আমি টাকা দিলাম, এই এত টাকা দিলাম, স্যার ফকির রায় ভিক্ষা দেন, আপনি এত টাকা দেবেন, এই যে 0.0005, তাহলে এটা বাদ, কারণ এই টাকা আমার লাগবে না স্যার, এই টাকা আপনি মিলাতেও পারবেন না। বাস্তবতা এটা যে এই মানটা অনেক ক্ষুদ্র। তো দশমিকের পরে যদি 23টা শূন্য লিখে 1673 লিখি, তাহলে কত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র, এত ক্ষুদ্র মান আসে। তাহলে দশমিকের পরে 23টা শূন্য লিখে 1675 লিখলাম, কত ক্ষুদ্র মান আসে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে এই মান আর এই মানের মধ্যে কোনো পার্থক্য নাই। ফলে আমরা শিখে নিলাম যে এই একটা প্রোটনের ভর সমান একটা নিউট্রনের ভর সমান 1.66 মানে 67 যেটা ছিল আর কি ইন্টু 10⁻24 গ্রাম। এত গ্রাম এটাকে কেজিতে কনভার্ট করতে পারবো, 1.66 ইন্টু 10⁻27 কেজি। এটাকে আমরা সংক্ষেপে বলি 1 AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট।
তাহলে আমি পরিষ্কার বুঝালাম একটা প্রোটনের ভর আর একটা নিউট্রনের ভরের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। এই মানটা কত 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, মানে এটাকে কেজিতে নিয়েছি 1000 দিয়ে ভাগ করে এত কেজি, এটাকে সংখ্যা বলে 1 AMU। আমরা প্রত্যেকেই জানি 1 AMU ইকুয়াল 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, মানে হচ্ছে 1.6766 ইন্টু 10⁻27 কেজি, এত কেজি। এটা আমরা সবাই জানি। সুতরাং তুমি এবার একটু খেয়াল করবা, মোলের নাম এক্স, তাহলে এতে প্রোটন আছে কয়টা? প্রোটন আছে জেড। এখন দেখো একটা প্রোটনের ভর 1 AMU, 1 AMU, তাহলে প্রোটন আছে কয়টা? জেডটা প্রোটনের ভর ZAMU। আচ্ছা, এবার এখানে বলো তো নিউট্রন কয়টা আছে? নিউট্রন আছে A - Z, নিউট্রন আছে A - Z, তাহলে একটা নিউট্রনের ভর হচ্ছে 1 AMU, তাহলে A - Z টি নিউট্রনের ভর হচ্ছে এই যে AMU, A - Z AMU। তুমি যদি বলো যে স্যার সংখ্যাটা একটু ইজি করে বলেন, তাহলে আমি একটু ইজি করে বলি। ধরো সোডিয়াম 15, 11, 23। একটা সোডিয়ামের ভর কত? সরি, একটা প্রোটনের ভর কত? 1 AMU, তাহলে 11টা প্রোটনের ভর কত? 11 AMU, ঠিক আছে। আর 12টা নিউট্রন আছে, তাহলে 12টা নিউট্রনের ভর হলো 12 AMU। এই 12 নিউট্রনকে আমি লিখছিলাম এখানে 23-11। এটা মানে এটা হলো প্রোটন, তাহলে একটা প্রোটনের ভর যদি 1 AMU হয়, জেডটা প্রোটনের ভর ZAMU। আর নিউট্রন আছে কয়টা? A - Z, একটা নিউট্রনের ভর 1 AMU, তাহলে A - Z নিউট্রনের ভর কত? A - Z AMU। এখান থেকে এ দুটো যোগফল হচ্ছে পরমাণু মোট ভর, তাহলে পরমাণু মোট ভর P + N, যেটাকে আমরা বলি নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার যোগফল। তাহলে N + P যোগ করতেছি, ইকুয়াল দেখে শুধু A Z কেটে যায়, AMU। N + P কে আমরা কি বলি? A, মানে ভর সংখ্যা A ইকুয়াল AMU, মানে এটি প্রোটন আর নিউট্রনের ভর। আমি যদি বলি 50টা প্রোটন আর নিউট্রনের মোট ভর কত, তাহলে 50 AMU, ঠিক এত AMU। সুতরাং আমরা এখানে বলতে চাচ্ছি এই যে ভরটা হচ্ছে AMU, আর আয়তনটা হচ্ছে 4/3 πr3। যারা বুঝেনি একটু মনোযোগ দিতে হবে আমার কথায়। এখানে এমটা কি? এমটা হচ্ছে ভর সংখ্যা, এমটা হচ্ছে ভরটা কি? এখন ভর সংখ্যা, এমটা হচ্ছে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যাকে আমি লিখবো এ না শুধু AMU, মানে এই ভর সংখ্যাটা যদি তুমি ধরো ক্যালসিয়াম পরমাণু হয়, ক্যালসিয়াম ভর সংখ্যা কত? 40। তাহলে আমি যদি তোমাকে বলি এম এর মান কত, তাহলে স্যার 40 গুণ, এখানে 40টা প্রোটন আর নিউট্রন আছে, প্রোটন আর নিউট্রন দুইজনের মোট যোগফল হচ্ছে 40। তাহলে প্রোটন আর নিউট্রন দুজনের ভর ধরলাম আমি একই, আমি ধরে নিয়েছি এই যে 1 প্রোটনের ভর সমান 1 নিউট্রনের ভর সমান 1 AMU। তাহলে তুমি ধরো 40টা প্রোটন আর নিউট্রন আছে, 40 জনের ভর কত? নিশ্চয়ই 40 AMU। আচ্ছা, এখন আমি ধরলাম, আমরা চলে আসি আরেকটা জিনিসে, ধরো পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 19 আর 39। আচ্ছা, 39 মানে কি? এখানে মোট প্রোটন আর নিউট্রন দুইজন মিলে আছে 39টা। তাহলে প্রোটন আর নিউট্রন দুজন, ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের বাইরে থাকে, ইলেকট্রনের ভর এত ক্ষুদ্র যেটাকে উপেক্ষা করা হয়। তাহলে আছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের ভর হচ্ছে 39। তাহলে একটা প্রোটন আর একটা নিউট্রনের ভর যদি দেখো, একটা প্রোটনের ভর সমান একটা নিউট্রনের ভর সমান 1 AMU, তাহলে একটা প্রোটনের ভর আর একটা নিউট্রনের ভর সমান। তো আমার 39টা প্রোটন নিউট্রন আছে, তাহলে 39টা ভর হচ্ছে 39 AMU। আমি তোমাকে দেখালাম এখানে ভর সংখ্যা হচ্ছে এ মানে এটা প্রোটন আর নিউট্রন আছে, তাহলে একটা প্রোটন নিউট্রনের ভর হচ্ছে 1 AMU, এটা প্রোটন আর নিউট্রনের ভর হচ্ছে AMU, তাহলে এটি AMU। এখন এটা ক্লিয়ার কিনা একটু খেয়াল করে দেখো, যে তুমি যদি অন্য মৌল বলো, যে তুমি বললে স্যার ইউরেনিয়াম দিয়ে একটা ব্যাখ্যা দেন, হ্যাঁ
ইউরেনিয়াম 235, এটা হলো ভর সংখ্যা, এটা হলো 92। এখন আমি তোমাকে বললাম এর ভিতরে কি এইটা আছে, বলে স্যার আছে, কারণ এখানে এ বলতে 235 বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এর মধ্যে নিশ্চয়ই এই জিনিসটাও আছে। কারণ এ মানে কি, এ মানে আমি বলি যে নিউট্রন আর প্রোটন এই দুটোর যোগফল হচ্ছে এ, যেটার মান 235। এখন প্রোটন আর নিউট্রনের ভর ধরি সমান 1 mu, তাহলে 235টা প্রোটন আর নিউট্রনের ভর কত, 235 AMU সমান 235 গুণ 1.66 ইন্টু 10⁻24 27 কেজি। এইবার তুমি চিন্তা করো, এটা হচ্ছে আমি এটাকে বোঝাচ্ছি, মোট ভরটা এই যে 235, এটা আমি ক্লিয়ার করলাম। দেখো তোমাকে এটা শিখতে হবে, আমি বারবার বলছি তোমার এই পড়াটা তুমি বই পড়তে গেলে, বই দেখতে গেলে তোমার মনে হবে যে স্যার আমি কিচ্ছু বুঝতেছি না, আমার মধ্যে ভর, এখানে ভরের জায়গায় ওরা একটা ভর লিখে দিয়েছে 1.67, তাহলে স্যার হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রন আছে, অক্সিজেনের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে তো ঘনত্ব ভিন্ন ভিন্ন হওয়া উচিত। তাহলে ঘনত্ব সারা পরমাণুর ঘনত্ব, সকল পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব কনস্ট্যান্ট, নিউক্লিয়াসের ঘনত্ব পরিবর্তন না, সব পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব একই। তাহলে নিউক্লিয়াসের ঘনত্ব একই, তাহলে এটা ব্যাখ্যা দিয়ে রাখবে না কেন একই, তার ব্যাখ্যাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখো আমি ধরে নিচ্ছি একটা পরমাণু, তাতে জেডটা প্রোটন আছে, তাহলে জেডটা প্রোটনের ভর কত, জেড AMU। নিউট্রন আছে কয়টা, এ মানে জেডটি, তাহলে এ মানে জেডটি নিউট্রনের ভর কত, এতটা AMU। এবার এটা কেটে দিলাম, জেড জেড কেটে দিলাম, কেটে দিলে থাকলো AMU। তাহলে এই প্রোটন আর নিউট্রনের মোট ভর যেটাকে আমরা এ বলছি, এটা হলো AMU, এই হলো AMU ডিভাইডেড বাই এত। এখন একটু খেয়াল করি, এটা মুছে দিলাম। এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করবা, এ 4/3 পাই, আর এর মান, ওই যে আর মানটা দেখো, আর নট প্রাইম ইন্টু a টু দি পাওয়ার 1/3। আচ্ছা, আর এর মান হচ্ছে এটা হোল কিউব। দেখো তো, আর এর মান হচ্ছে আর নট প্রাইম ইন্টু a টু দি পাওয়ার 1/3, আর নট প্রাইম ইন্টু a টু দি পাওয়ার 1/3, তারপরে কিউব আছে, থাকলো AMU, এটা AMU থাকবে। আচ্ছা, এবার আমরা লিখলাম a ইন্টু 1 AMU, AMU 1 AMU লেখা ভালো, 4/3 ইন্টু পাই ইন্টু আর নট প্রাইম হোল কিউব, আলাদা করে দিচ্ছি, আর নট প্রাইম হোল কিউব ইন্টু a টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব। আমরা দেখি এটার এই কিউব কেটে যায়, কেটে গেলে আসবে 4π/3 ইন্টু আর নট প্রাইমের মানটা ওই যে 1.25, এটা মানটা দেওয়া আছে 1.25 ইন্টু 10⁻15 হোল কিউব ইন্টু এ, এই 3 আর এটা কেটে যায়, আর এখানে আছে a ইন্টু 1 AMU, এ কেটে যায়। দেখো লাস্ট পর্যন্ত এ কেটে গেল, এ কেটে যাওয়ার কারণে ভর সংখ্যা আসলে কোনো ভেরি করলো না। আমরা এখন যে তুমি বলবা যে স্যার আমরা দেখাই দিলাম এ তো ভর সংখ্যা, তাহলে এবার হাইড্রোজেনের ভর সংখ্যা 2 আর ইউরেনিয়ামের ভর সংখ্যা 235, এটার উপর দেখলাম যে আমি ঘনত্বটা ভেরি করবে না, এই যে ঘনত্ব রৈক, দেখো ঘনত্বটা ভর সংখ্যার উপর ডিপেন্ডই করেনি, ভর সংখ্যা অলরেডি কেটেই গেছে। তাহলে ভর সংখ্যা কেটে যে উপরে থাকলো শুধু 1 AMU। কেন এটাকে আমি ব্যাখ্যা করছি, ক্লাস 9 স্টুডেন্ট বি কেয়ারফুল, একবারও মনে করো না যে এটা কঠিন, এটাই তোমার অরিজিনাল। তোমার যদি কোনো স্টুডেন্ট প্রশ্ন করে, আরে তুমি স্টুডেন্ট মাথার মধ্যে কথা ঘুরবে যে স্যার এখানে এম দিল, একটা নিউট্রনে ভর দিল, তাহলে একটা প্রোটন থাকলে প্রোটন কি করবো, প্রোটনকে অ্যাভয়েড করলাম কেন? আমার যদি 50টা প্রোটন 50টা নিউট্রন থাকে, তাহলে আমি এখানে 50টা প্রোটন 50টা নিউট্রনের মোট ভর দেওয়া উচিত, কিন্তু আমার একটা কনস্ট্যান্ট ভর দিয়ে অঙ্কটা করে দিয়েছে, কীভাবে হবে? তোমার মধ্যে মাথার মধ্যে ঘুরতে থাকবে। কিন্তু তুমি যদি মনে করো যে না এটা আমার জীবনের জন্য শিখতে হবে, কোনো টিচার তোমাকে বাধাতে পারবে না, এটা ইন্টারও পড়ায়, অনার্সও পড়ায়, সব লেভেলে পড়ায়, কিন্তু তোমার তো দিয়ে দিয়েছে, তোমাকে তো অ্যাভয়েড করতে পারবো না। আর তুমি অর্ধেক শিখবা কেন? যা শিখবা ক্লিয়ার শিখবা, নাহলে মোটেও শিখবা না।
আমি পরিষ্কার বলি যে শিখতে হলে সঠিকভাবে শিখতে হবে। এই জন্য আমি দেখাই দিলাম যে দেখো এই এম এর উপর, এই এম যেটা ভর সংখ্যা এম এর উপর কিন্তু শেষ পর্যন্ত ডিফেন্ডই করেনি ঘনত্বটা এম আউট হয়ে গেছে, অর্থাৎ ঘনত্বের ভর সংখ্যা আউট হয়ে গেছে। এবার আমরা এই মানটা আমি ক্যালকুলেশন করছিলাম, আমি এই মানটা একটু আমার শিট দেখে দেখি, আমি এখন ক্যালকুলেশন করছিলাম তো আমি তো আবার কাটাকাটি করি, আচ্ছা যাক, তারপর আমি শিটটা দেখে লিখছি। রোয়ের মান দেখে লেখা বা এখান থেকে আসছি পরের অংশ, রো ইকুয়াল এই 1 এম এর মানটা তুমি জানো, ওই যে 1.66 ইন্টু 10⁻⁻27। তোমার বই দিয়েছে 1.67। আচ্ছা আমরা একটা কাজ করি, 1.67 দিই, 1.666 ছিল আর কি, ওটাতে 1.67 দিই, এটা কোনো সমস্যা নেই। 1.67 1 এম এর মান। আচ্ছা 4π/3, 4π/3 এর মানটা আমি করছিলাম, এটা হলো 4.188 ইন্টু, একটু কঠিন হবে লেখা, ইন্টু ওটার কিউব আমি করছি, এটা কিউব হলো 1.953 ইন্টু 10⁻⁻45। তো 4π এর মান 3.1416, 4 গুণ 3.1416/3। আচ্ছা এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো এই দুটোর গুণফল আসবে 8.1796 ইন্টু 10⁻⁻45, আর উপরে আছে 1.67 ইন্টু 10⁻⁻27। আচ্ছা 27। এখান থেকে আমি মানটা একটু ক্যালকুলেটরটা ইউজ করি, ক্যালকুলেটরটা ইউজ করলে আসবে 1.67 এক্সপোনেন্ট -27 ভাগ ব্র্যাকেট দিয়ে কাজ করব 8.1796 এক্সপোনেন্ট -45 ব্র্যাকেট ক্লোজ সমান 2.04 ইন্টু 10⁻17। দেখো তোমার বই তো আছে 2. হ্যাঁ তোমার বইতে আছে 18, অর্থাৎ তোমার বই করছে কি 0.204 ইন্টু 10⁻18। এটা আমরা করতে পারি, আমি যদি লিখি 0.0204 তাহলে 10⁻19 লিখতে পারবো, এগুলো কোনো সমস্যা না। এটাই হলো এই নিউক্লিয়াসের এই যে ঘনত্ব, এটা সারা জীবনের জন্য মুখস্থ করবা। উপরে দেখো কেজি, উপরে আছে কেজি, নিচে আছে মিটার কিউব, আয়তন যেহেতু, তাহলে এটাকে আমরা বলবো কেজি পার ঘনমিটার, কেজি পার মিটার কিউব। এই হলো নিউক্লিয়াসের আমার কাঙ্ক্ষিত ঘনত্ব, এবং এটা একটা কনস্ট্যান্ট রাশি। নিউক্লিয়াসের ঘনত্বটা কনস্ট্যান্ট রাশি। এই ধ্রুবকের মানটা ওরা বের করে দিয়েছে, এই ধ্রুবকের মান নির্দিষ্ট 1.25 ফেমটোমিটার, ওটা বের করা আছে, যেটা তোমাকে কাজটা সহজ করে দিয়েছে। ওই যে দেখো 92 দেখছে, 92 থেকে 80, মানে আমাকে লাইভে গালিগালাজ করতে হয়, তো গালিগালাজ করার আগে তোমাদের গার্ডিয়ানদের আগে আমাদের শিক্ষা দিতে হবে যে তোমাদের কি কুশিক্ষা দিচ্ছে বাপ মা। এখন দেখলাম আমরা এই যে প্রত্যেকটা স্টেপে, আমি এটা নিয়ে একটু কমেন্ট নেব, কোন পোর্শনে বুঝতে অসুবিধা হয়েছে তোমরা আমাকে একটু সেই পোর্শনটা বলবা। আমি এখানে এটা রো, এখানে রো, বা দিয়ে দিলাম, এখানে বা আছে ধরে নেবা। আচ্ছা যে পোর্শনে অসুবিধা হয়েছে সেটা একটু বলো। তোমরা কমেন্ট করো, আমি কমেন্ট দেখছি। নাবিলা রহমান অর্থে ক্লাস চলাকালীন কোনো কমেন্ট খেলবে না, সাবধান, টোটালি কোনো কমেন্ট খেলবে না ক্লাস চলাকালীন। এখানে ইয়ার্কি করতে বসিনি আমরা। ইয়াসমিন সুলতানা, আচ্ছা ইয়াসমিন সুলতানা, নাবিলার কথার উত্তর দেওয়ার দরকার নাই, পড়ায় কাজ করো। অর্থে তোমাকে আমি প্রচুর কমেন্ট খেলায় দেখতেছি, কারণ তুমি ছিলে না অনেকদিন, এই জন্য তুমি আমার মোট জিনিসটাই বুঝতে পারোনি। তো আমার মনে হয় যে কমেন্ট খেলা না খেলে
তোমার ক্লাসের খেলা খেলো, যেটা দরকার। ক্লিয়ার স্যার, একজন লিখছে রুবায়ত সালমান, ক্লিয়ার স্যার এএমইউ এর সংজ্ঞাটা অ্যাটমিক মাস ইউনিট পারমাণবিক ভর একক। এটা পারমাণবিক সংজ্ঞাটা সরাসরি কোনো সংজ্ঞা নাই। এএমইউ এর একটা সংজ্ঞা আমি লিখে দিচ্ছি, লিখে দেব, আজকে লিখে দেব। স্যার 1.67 কেন হলো 1.66? না বাবা, আসলে মানটা ছিল 1.666 এরকম মান ছিল, ওটাকে 1.67 ধরে। এটা দেখো 10 টু দি পাওয়ার ইন্টু 10 টু দি মাইনাস 24 আছে, এটা গ্রামের ক্ষেত্রে। তো 10 টু 24 এ 1.67 এটার জন্য বিরাট কোনো দেরি করে না। 23টা শূন্যের পরে নিশ্চয়ই আমি কত লিখলাম দেখো, 23টা শূন্য লেখার পর আমি কি এই 2425 লিখলাম না 23টা শূন্যের পরে আমি 9560 লিখলাম? এটা কেউ দেখে না, এটা আসলে কোনো মানে মুখ্য জিনিস না। স্যার আর এর মানটা বের করা এর একবার দিয়ে দেন প্লিজ, দেখিয়ে দেন প্লিজ, আর এর মানটা বের করা। হ্যাঁ ঠিক আছে, তোমার কোশ্চেন আমি উত্তর দিচ্ছি। রাফসান কেজিতে, হ্যাঁ কেজিতে, আমরা গ্রামকে কেজিতে কনভার্ট করছি। আর 6-7 করার কারণ হচ্ছে আসলে এখানে অনেকগুলি 6 ছিল, তো অনেকগুলি 6, এটা 6-7 লিখি, এটা 6-7 লিখি, তোমার বই এটা লিখছি, আমি তোমার বইয়ের এই মানটা লিখলাম, তাতে অসুবিধা নেই। আচ্ছা এবার হ্যাঁ, যে স্যার আর এর মানটা দেখা দিচ্ছি বাবা। স্যার সেকেন্ড লাইনটারে আরেকবার বুঝান। হ্যাঁ আমি বুঝাই দিচ্ছি, দেখো ফার্স্ট লাইন হচ্ছে পরমাণুর আয়তন ভর সংখ্যার সমানুপাতিক। পরীক্ষা করে দেখা গেছে এই ভর সংখ্যা যত বাড়ে সে আনুপাতিকের আয়তন বাড়ে, তাহলে আয়তন ভর সংখ্যার সমানুপাতিক। তাহলে আয়তন, পরমাণু যেহেতু গোলাকার, এই জন্য পরমাণু আয়তন হলো 4/3 কিন্তু এটা ভর সংখ্যা, সমানুপাতিক ভর সংখ্যা। এবার আর কিউবকে এদিকে রেখে, আর আমি যেহেতু ব্যাসার্ধটা বের করতে চাই, আর কিউবকে এদিকে রেখে এটাকে কোনাকুনি গুণ করে ওইদিকে নিয়ে গেছি, কোনাকুনি গুণ করে নিয়ে যে আমরা পেলাম এটা। তোমরা এখন কমেন্ট লেখা স্টপ করে বোর্ডে খেয়াল করো, কোনাকুনি গুণ করে নিয়ে গেলে 3/4 পাই, এটা পেয়েছি। এখন তুমি জানো এই সমানুপাতিক যেটা সমান আর ধ্রুবক, এর পরিবর্তে সমান আর ধ্রুবক এর পরিবর্তে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। আমি আগে বুঝলাম সমানুপাতিক চিহ্নের পরিবর্তে একটা সমান একটা ধ্রুবক দিতে হবে। আমি লিখলাম, বাংলায় লিখে দিয়েছি সমান আর ধ্রুবক, আর এ মান তো চেঞ্জ হয়নি। এবার আর কিউব ইকুয়াল সমান আর ধ্রুবক, এর পরিবর্তে আমি একটা ধ্রুবক দিয়ে সমানুপাতিক ধ্রুবক দিলাম, এটা একটা ধরে নিয়েছে একটা ধ্রুবক আর নট, এটা ধরা যায়, একাধিক ধ্রুবকের পরিবর্তে একটা ধ্রুবক ধরা যায়। এবার আমি করলাম কি, আর এর মান বের করবো, আর যখন ঘনমূল হবে তখন ওইদিকে 1/3 হয়ে যাবে, যেটা দেখাই দিয়েছিলাম। তাহলে দেখো এটাকে আমি এটার পরিবর্তে আরেকটা ধ্রুবক দিলাম আর নট প্রাইম। এটা একটা ধ্রুবক, তো এটা তো একটা ধ্রুবক, এর পরিবর্তে আরেকটা ধ্রুবক ধরছি। কেন ধ্রুবক ধরছি? এই 1/3টা আমার গ্যাঞ্জামে ফেলবে, যেহেতু এই 1/3টা গ্যাঞ্জামে ফেলবে, এর জায়গায় আমি একটা ধ্রুবক ধরে নিলাম আর নট প্রাইম। কারণ একটু আছে, কারণ হলো এই আর নট প্রাইমের একটা মান মানে বের করা আছে। যেমন দেখো এই যে সমানুপাতিক ধ্রুবক জি এর একটা মান বের করা আছে না, তোমরা জানো জি এর মান 6.673 × 10⁻11। তাহলে জি এর একটা মান নির্দিষ্ট, জি এর একটা মান নির্দিষ্ট 9.8, এই মানটা নির্দিষ্ট, এটা মান নির্দিষ্ট। আবার কুলম্বের সূত্রে কে ধ্রুবকের মান নির্দিষ্ট। এরকম কিছু কিছু ধ্রুবকের মান যেমন নির্দিষ্ট করা আছে, ঠিক তেমনি আর নট প্রাইম এই ধ্রুবকটা মান বের করা আছে, বিজ্ঞানীরা বের করে রাখছেন তোমাদের সুবিধা। এখন তুমি যদি বলো স্যার আর নট প্রাইমের মান কীভাবে আসছে, সেটা আমি তোমাকে এখন দেখাতে পারবো না, অথবা ধরো আমি পারি না কীভাবে আসছে। কিন্তু এই যে জি এর মান কীভাবে আসছে, জি এর মান কীভাবে আসছে এটা বিজ্ঞানীরা বের করে দিয়েছেন। হ্যাঁ, এটা পদ্ধতিগতভাবে আমরা করতে পারবো, সূত্র লিখে করতে পারবো কীভাবে আসছে। আমি যদি এদের সবার মান জানি, তাহলে আর নট প্রাইমের মানও জানবো। জানি না তা না, মূল কথা হলো ওরা আর নট প্রাইমের মানটা বের করে দিয়েছে। যেহেতু বের করে দিয়েছে, আমি এই জন্য এই ধ্রুবকের পরিবর্তে আর নট প্রাইম আনলাম, কিন্তু এ টু দি পাওয়ার যা আছে তা। এটা হচ্ছে আমার ব্যাসার্ধ নির্ণয় সূত্র। আমার মাথায় রাখতে হবে এই মানটা বিজ্ঞানীদের বের করা আছে, কেমিস্ট্রিতে বের করা আছে আর নট প্রাইমের কনস্ট্যান্টটা, এই ধ্রুবকটা বের করে। যেমন তোমরা দেখো প্লাঙ্কের ধ্রুবকে একটা নির্দিষ্ট মান আছে, প্লাঙ্কের ধ্রুবকটা ফিক্সড করে দিয়েছে, এরকম একটা ফিক্সড মান হচ্ছে আর নট প্রাইমের মান 1.25 ফেমটোমিটার। এটার থেকে আমরা এটা পেয়েছি। আমার মনে হয় এই এটুকু পর্যন্ত বুঝছো ব্যাসার্ধ। এবার তোমার ঘনত্ব রো ইকুয়াল m/v। এখন এমটা তো হচ্ছে ভর সংখ্যা, ভরটা কিভাবে আসবে তার জন্য আমি ব্যাখ্যা দিয়েছিলাম। কি ব্যাখ্যা দিয়েছিলাম? মনে করো একটা মৌল হচ্ছে এক্স, এক্স এর ভর সংখ্যা হলো এ, প্রোটন সংখ্যা হলো জেড। তাহলে আমি যদি বলি
প্রোটন প্রোটন সংখ্যা জেড, জেডটা প্রোটনের ভর কত স্যার জেড এএমইউ, এটা প্রোটন আর নিউট্রনের ভর কত এএমইউ। সেখান থেকে আমি এটা দেখাই দিয়েছি, ব্যাখ্যা করে দেখা দিয়েছি। এটা এখন বললে হয়তো তুমি সরাসরি বুঝবা না। তাহলে এম এর জায়গায় আমি এএমইউ আনছি আর 4/3 পাই আর কিউ। তোমাদের এর সেকেন্ড লাইনে কোনো অসুবিধা আছে কিনা একটু কমেন্ট করো, আমি একটু দেখি। স্যার পরীক্ষায় কি আমি একবার সূত্র লিখবো না, এখানে প্রমাণ করে দেখাবো? তোমার পরীক্ষার প্রশ্ন আমি পরে দিচ্ছি, দয়া করে পরীক্ষার কথা পরে আসো। তাসিন রাফিক, আমরা স্যারের মানটা আছে স্যার পরীক্ষায় কি আমি একেবারে সূত্রটা পরে স্যার অনলি ফর্মুলা মনে হয়। এরপর স্যার 8.1796 না 17, হ্যাঁ এই যে 8.1796 এই দুটো গুণফল হচ্ছে 8.1796 ইন্টু 10⁻⁴5। ঠিকই তো আছে, কোনো সমস্যা? স্যার আচ্ছা স্যার আর নটের মান কি ধ্রুবক? হ্যাঁ, আর নট প্রাইমের মানটা কনস্ট্যান্ট। ওই যে তোমাকে বলছি এই জি এর মান যেমন কনস্ট্যান্ট, কে এর মান কুলম্বের সূত্র, কুলম্বের কে ধ্রুবক যেমন কনস্ট্যান্ট, আমরা জানি আবার প্লাঙ্কের ধ্রুবক যেমন কনস্ট্যান্ট, তেমনি আর নট প্রাইমের মানটাও ফিক্সড। এই মানটা বের করা আছে এবং এটা বলছে বিভিন্ন ক্ষেত্রে পরমাণু ব্যাসার্ধ যখন কাজ করব তখন ব্যাসার্ধে এই মানটা ব্যবহার করা যাবে। বুঝতে পারছো? এই জন্য আর নট প্রাইমটা কনস্ট্যান্ট। তাহলে এখানে 4/3 আর কিউব। এখন এই আরেক জায়গায় লিখলাম আর নট প্রাইম ইন্টু এ, আর নট প্রাইম ইন্টু এ হোল কিউব। এটার কিউব দিলাম, আর নট প্রাইম কিউব দিলাম ইন্টু এ টু দি পাওয়ার 1/3 হোল কিউব দিলাম। এবারে 3 কেটে গেল আর এটার মানটা বসাই দিলাম, ওই মান বসাই দিয়ে এ কেটে গেছে, এ কেটে গেলে তারপর 1 এম, 1 এম এর জায়গায় মানটা লিখলাম, মান লিখে ক্যালকুলেট করে আমরা এই মানটা পেয়ে গেলাম। আমি কিন্তু বারবার বলছি এটা একটা কনস্ট্যান্ট রাশি। স্যার সেকেন্ড লাইনের প্রবলেম, তাই আবিদ হাসান সেকেন্ড লাইনের প্রবলেম কি এই সেকেন্ড লাইনের প্রবলেম? মানে সেকেন্ড পার্টে সেকেন্ড লাইনের প্রবলেম না, ওই সেকেন্ড লাইনের প্রবলেম? আবিদ তুমি কমেন্ট করো যে কোন পার্টে সেকেন্ড লাইনের প্রবলেম। যদি মনে করো এর সেকেন্ড লাইনের প্রবলেম, হ্যাঁ এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে। এইটুকু মুছে দিলাম, ধরো এটা আমি মুছে দিলাম। আচ্ছা আবিদ ভর চাচ্ছি তো, ভরটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। তো নিউক্লিয়াসের ভর বলতে একবারে ক্লিয়ার বুঝো, দেখো এই ভরটা কি? ভর হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে দুইজন থাকে, প্রোটন যোগ নিউট্রন। নিউক্লিয়াসের বাইরে কে থাকে? কক্ষপথে ইলেকট্রন থাকে। তাহলে আমি যখন নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় করবো, নিশ্চয়ই নিউক্লিয়াসের ভিতরে, তোমরা কমেন্ট বাদ দিয়ে একটু আমার কথা খেয়াল করো, আমি আবিদের প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে বুঝতে একটু প্রবলেম হয়েছে। দেখো নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? উত্তর প্রোটন এবং নিউট্রন, এই দুজন থাকে নিউক্লিয়াসের মধ্যে। ক্লিয়ার কথা? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। নিউক্লিয়াসের বাইরে কে থাকে? বাইরে ইলেকট্রন থাকে। এই নিউক্লিয়াসের বাইরে 500 ইলেকট্রন থাকলে আমার কিচ্ছু আসলে না, কারণ আমি তো নিউক্লিয়াসের ঘনত্ব চাচ্ছি। ফলে নিউক্লিয়াসের বাইরে যে আছে তার নিয়ে আমার কোনো চিন্তা নেই। নিউক্লিয়াসের ঘনত্ব কি? প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফল। এখন আমি ধরছি প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান, তো ধরলাম এটা এক্স একটা মৌল, এক্স মৌলের এই জেড হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে পি প্লাস এটা হলো জেড। আর নিউট্রন সংখ্যা কত হবে তাহলে তুমি বলো? প্রোটন যদি জেড হয়, নিউট্রন কত হবে? এ মাইনাস জেড। একটু উপরে লিখি, পদার্থ অবস্থা চাপ, এটা একটু স্টপ রাখি, তাহলে আর একটু ক্লিয়ার হোক। আচ্ছা এক্স হচ্ছে এ, এটা হচ্ছে জেড। এখন আমি ধরলাম প্রোটন কয়টা? তুমি বলে স্যার এর প্রোটন সংখ্যা আছে জেডটি। তাহলে একটা প্রোটনের ভর কত? স্যার একটা প্রোটনের ভর 1 এমইউ। তাহলে জেডটি প্রোটনের ভর কত? তাহলে জেডটি প্রোটনের ভর জেড এ এম ইউ। আচ্ছা নিউট্রন সংখ্যা কয়টি? স্যার নিউট্রন সংখ্যা আছে এ মাইনাস জেড কি। এখন আমি যদি সংখ্যা জানতাম রে বাবা, ধরো আমি যদি সংখ্যা জানতাম তাহলে আমি বলতাম, ধরো একটা সংখ্যা, এটা অ্যালুমিনিয়াম, এটা এত, আমি বলছি প্রোটন কয়টা? স্যার 13টা। একটা প্রোটনের ভর এত, 13টা প্রোটনের ভর 13 এমইউ। তাহলে নিউট্রন কয়টা? স্যার 14টা, তাহলে 14 এমইউ। এরকম কথা বলতাম। তাহলে আমি যেহেতু এই মানটা জানি না, এই জন্য বলছি যে নিউট্রন সংখ্যা হলো এ মাইনাস জেড। তাহলে নিউট্রন সংখ্যা এ মাইনাস জেড, একটা নিউট্রনের ভর 1 এমইউ, একটা প্রোটন একটা নিউট্রনের ভর সমান। তাহলে একটা নিউট্রনের ভর 1 এমইউ, এতটা নিউট্রনের ভর এত এ এম ইউ। এবার আমি বললাম আচ্ছা বলো তো মোট ভর কত হয়েছে?
বলে স্যার মোট ভর বললে এই যে প্রোটন যোগ নিউট্রন এটা মিলে আপনি পাবেন এ মিউ। আসলেই তো সত্য কথা। দেখো প্রোটন আর নিউট্রন পরমাণুর শেষ পর্যন্ত আমরা দেখলাম যে দুইবার না লিখে প্রোটন নিউট্রনের মোট ভর তো এই, এটা তো প্রোটন আর নিউট্রনের মোট ভর এ ইকুয়াল মোট ভর সমান এ মিউ, মানে এইটা এত এ মিউ। এই ভরটা পরমাণু ভর এম বলতে আমরা বোঝাচ্ছি, এম বলতে আমরা বোঝাচ্ছি এ মিউ। এই যে এটাকে আমরা বলছি পরমাণুর, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর ধরো এম, নিউক্লিয়াসের ভর এম ইকুয়াল আমি ধরে দিলাম, এটা ধরলাম এই যে প্রোটন আর নিউট্রনের ভর সমান কি নিউক্লিয়াসের ভর না? তোমরা একটু খেয়াল করো তো, এটা জানি। আমি এখানে লিখলাম নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর সমান এই যে এ এম ইউ, এ ইন্টু 1 এম ইউ, 1 এ এম ইউ। এই প্রোটন আর নিউট্রনের ভর তো পরমাণু ভর, তাহলে নিউক্লিয়াসের ভর এম ইকুয়াল আমি ধরলাম এই এম ইকুয়াল এম ইউ, এম জায়গায় লিখলাম এম ইউ 4/3, এইবার ক্যালকুলেট করলাম। আমার মনে হয় না যে আর অসুবিধা আছে। হ্যাঁ, এখানে কোনো অসুবিধা নেই, এগুলি বুঝবা, এগুলি বীজগণিত যদি না বুঝো তাহলে তো আর কোনো কিছু বুঝবে না। আচ্ছা যাও, 79-89 স্টুডেন্ট মুভমেন্ট করছে। আচ্ছা, এর পর্যন্ত আমাদের ঘনত্বটা কমপ্লিট। ঘনত্ব নিয়ে আমরা কথা না বলি, আমি একটা ঘনত্বের কনস্ট্যান্ট মান পেয়ে গেলাম। এটা একবারে ক্লিয়ার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। কেন ঘনত্ব কনস্ট্যান্ট? আমরা দেখছি ঘনত্বটা এর উপর ডিপেন্ডেন্ট না, ভর সংখ্যার উপর ঘনত্ব ডিপেন্ডেন্ট না, এটা আমরা বুঝলাম, যেটা আমরা বই থেকে সরাসরি আসলে বুঝে পারবো। এখন আমি কাজ করব, আমি এটা মুছে দেব, তোমরা ওখান থেকে ধীরে ধীরে দেখে নিও। মুছে দেওয়ার পর আমি একটা জিনিস পেয়ে গেছি এখানে, পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব যেহেতু একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট রাশি, এর মানে হাইড্রোজেনের ঘনত্ব যা, লিথিয়ামের ঘনত্ব তাই, প্রোটিয়ামের ঘনত্ব, হাইড্রোজেন লিথিয়ামের ঘনত্ব তাই, ইউরেনিয়ামের ঘনত্ব তাই, আবার 108 নম্বর মোলের ঘনত্ব একই। সকল পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব, মৌলের ঘনত্ব না, নিউক্লিয়াসের ঘনত্ব 0.204 ইন্টু 10⁻17 কেজি। এবার আমরা ধারাবাহিক আগাই। আমাকে বললো 1 চা চামচ নিউক্লিয়াসের ভর কত। আচ্ছা তুমি একটু খেয়াল করো তো, আমার ঘনত্ব সমান আমি জানি ভর বাই আয়তন। তোমাকে বলছে 1 চা চামচ নিউক্লিয়াসের ভর কত, নিউক্লিয়াসের ভর বেড়ে স্যার এই যে নিউক্লিয়াসের ঘনত্ব এত, ঠিক আছে। আর 1 চা চামচ কতটুক নিউক্লিয়াস ধরে বি এর মানটা আপনি বের করেন। আর এখন দেখো, সাধারণত দেখা যায় 1 চা চামচের মধ্যে যতটুক আয়তনে বস্তু ধরে সেটা হলো, দেখো 1 চা চামচে 1 সেন্টিমিটার কিউব আয়তনের বস্তু ধরে, আয়তনের বস্তু ধরে। তাহলে কমনলি দেখা যায় 1 চা চামচের মধ্যে 1 সেন্টিমিটার মানে 1 সিসি আয়তনের বস্তু ধরে। তাহলে সুতরাং ভি ইকুয়াল কত, 1 সেন্টিমিটার কিউব সমান কত, 10⁻⁻6 মিটার কিউব। আমার মনে হয় কোনো অসুবিধা নেই, সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, তাহলে 1/100 গুণ 1/100 গুণ 1/100 সমান 10⁻6 মিটার কিউব। তাহলে ভি এর মান 10⁻6 মিটার কিউব। তাহলে ঘনত্ব রো ইকুয়াল আমরা ওই যে বের করে রাখছি 204 ইন্টু 10⁻17 কেজি। সুতরাং ভর এম ইকুয়াল হোয়াট, আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি। সুতরাং এম ইকুয়াল রো ইন্টু ভি, রো এর মান 0.204 ইন্টু 10⁻17 ইন্টু ভি এর মান হচ্ছে 10⁻6 কেজি। এটা মান আসছে 2 পয়েন্ট, এটা তোমার বইটা দেখে আমি লিখে দিই 2 ইন্টু 10⁻11 কেজি। আচ্ছা, তাই 1 চা চামচ নিউক্লিয়াসের ভর, 1 চা চামচ, আমরা যদি 1 চা চামচ পরিমাণ নিউক্লিয়াসকে সেপারেট করতে পারতাম তাহলে তার ভর পেতাম 2.10⁻11 কেজি। বলছে এই ভরটা পৃথিবীর, সারা পৃথিবীর যে জনসংখ্যা তার ভরের সমান। বেটা স্যার এটা কীভাবে বের করছে? আচ্ছা আমি ধরে নেই পৃথিবীর জনসংখ্যা 600 কোটি, 600 কোটি। তাহলে 600 কোটির জন্য আমি লিখব 6 ইন্টু 10⁻9, 600 কোটি। তাহলে এখন ধরো একজনের অ্যাভারেজ ভর
40 কেজি এভারেজ ভর। আমি ধরছি যে বুড়ো আছে, জোয়ান আছে, ছোট বাচ্চা আছে, সব কিছু মিলায় এভারেজে ধরলাম একজন মানুষের ভর গড়ে 40 কেজি। তাহলে এই 600 কোটি মানুষের ভর হলো এই 600 কোটি গুণ 40 কেজি, 424 আসবে 2.4 ইন্টু 1011 কেজি। আর আমরা 2 ইন্টু 1011, এটা একটা মোটামুটি কনসেপ্ট। তো 600 কোটির জায়গায় 550 কোটি হতে পারে। আবার অ্যাভারেজ ভর 40 ধরছে, অ্যাভারেজ ভর 30 হতে পারে, 30 কেজি হতে পারে। কারণ দেখা যায় অনেক বুড়ো মানুষ আছে, তার ওয়েট অনেক কমে গেছে, বুড়ো হওয়ার কারণে স্বাস্থ্যের আর আগের জৌলুস নাই, কমে গেছে, সেই হিসাবে অ্যাভারেজ ভর কম হতে পারে। এটা একটা ধারণা আর কি। তাহলে দেখো পৃথিবীর যত মানুষ আছে বলছে 1 চা চামচ নিউক্লিয়াসের মধ্যে যতটুকু নিউক্লিয়াস ধরবে, 1 চা চামচের মধ্যে যতটুকু নিউক্লিয়াস ধরবে সেটার ভর পৃথিবীর সকল মানুষের ভরের সমান। এখানে আরো পৃথিবীর সকল মানুষের ভর হচ্ছে ধরো এত কেজি বা মনে করে এত কেজি। এখন বলছে সব মানুষকে যদি প্রেশার দিয়ে তার বডি থেকে সব নিউট্রন আর প্রোটন বের করে নেওয়া যেত, সব নিউট্রন প্রোটন বের করে যদি একত্রিত করা যেত, তাহলে 1 চা চামচের মধ্যে, কারণ দেখো 2 ইন্টু 1011 কেজি, এই এত কেজি হচ্ছে ভর, নিউক্লিয়াসের ভর 1 চা চামচের। এখন বলা হয়েছে পৃথিবীর যত মানুষ আছে সবার বডি থেকে যদি আমি সব নিউক্লিয়াস আলাদা করে নিউট্রন আর প্রোটন আলাদা করতে পারতাম, নিউট্রন আর প্রোটন আলাদা করে আলাদা করে একটা চা চামচের মধ্যে রাখতে পারতাম, তাহলে এদের মোট ভর তো আসলে এত কেজির সমান। এই কথাটাই তোমার বইতে এখানে দেয়া আছে। কাজেই অন্যভাবে বলতে পারি পৃথিবীর সব মানুষকে একত্র করে যদি কোনোভাবে চাপ দিয়ে তাদের শরীরের সব কটি পরমাণু, যে কটি পরমাণু আছে সব কটি পরমাণু ভেঙে নিউক্লিয়াসকে একত্র করে ফেলা যেত, তাহলে 1 চা চামচের মধ্যে নিউক্লিয়াসটা, ওই নিউক্লিয়াসগুলি সবার নিউক্লিয়াস একসাথে 1 চা চামচ সেটে যেত। কারণ 1 চা চামচ নিউক্লিয়াসের ভর তো এত কেজি, আর পৃথিবীর মানুষের ভরও এত কেজি। তো এটাই বোঝানো হয়েছে, এটা আমার মনে হয় বুঝতে পারবা। এবার আমরা আসি দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার। আমি কিন্তু তোমার বইতে আছে, আগের দিন বলছি যে আমি বইয়ের আলোচনা করবো আজকে। গ্রীষ্মকালে প্রচণ্ড রোদের মাঝে আমরা জানি, গ্রীষ্মকালে রোদের মাঝে যখন তুমি পুকুরে গোসল করতে যাও, তখন তুমি নিচে ডুব দিলে তোমার আরাম বোধ হয়। যারা গ্রামের স্টুডেন্ট আছে, ও গ্রামের বলবো না আমি, যাদের গ্রামের সাথে কানেকশন আছে, গ্রামে যাওয়া হয়, গ্রামে পুকুর আছে, গ্রীষ্মকালে পুকুরে গোসল করা খুব আরাম। কারণ হচ্ছে কি, উপরে পানিটা একটু গরম থাকে, নিচে ডুব দিলে দেখে যে বেশ ঠান্ডা পানি, খুব আরাম বোধ হয়। তাহলে কেন আরাম বোধ হয়? কারণ সূর্য তাপে উপরে পানিটা গরম হয়ে প্রসারিত হয়ে যায়, ঘনত্ব কমে যায়, আয়তন বেড়ে যায়, অনেক প্রসারিত হয়ে যায়। তাহলে উপরে হালকা পানি, এই হালকা পানি নিচের ভারী পানিকে ঠেলে নিচে নামতে পারে না। ফলে উপরে পানিটা একটু গরম থাকতেছে, গরমে হালকা হয়ে যাচ্ছে, আর নিচের পানিটা কিন্তু ভারী থাকতেছে, ফলে নিচে কিন্তু ঠান্ডা, উপরের তাপটা নিচে যেতে পারে না। এই জন্য তোমার আরাম বোধ হয়, এটা ঘনত্বের কারণে। তারপর আমরা জানি ঘনত্ব কম হওয়ার কারণে হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন আকাশে উড়ে যাচ্ছে। এইসব ঘনত্বের কারণে পচা ডিম পানিতে ভাসতেছে, পুরো ডিম পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু পচা ডিম পানিতে ভাসতেছে। কারণ পচা ডিমের ডিম যখন পচে যায়, ভিতরে গ্যাস তৈরি হওয়ার কারণে ডিমের আয়তন প্রসারিত হয়, ভর এটি থেকে আয়তন প্রসারিত হয়। আয়তন প্রসারিত হওয়ার কারণে স্বাভাবিকভাবে তার ঘনত্ব কমে যাবে। ঘনত্ব সমান দেখো, ঘনত্ব সমান ভর বা আয়তন। এখন ডিমটা যদি ভালো থাকে তখন তার একটা ঘনত্ব থাকে। এবার ডিমটা যখন পচে যায়, পচে গেলে ভিতরে গ্যাস তৈরি হয়, ওই গ্যাসের কারণে ভিতর থেকে প্রেশার দেয়, প্রেশার দিয়ে একটু আয়তন বাড়ায় দেয়। যে আয়তন বাড়ায় যায়, ভি এর মান যদি বেড়ে যায়, তাহলে এম এর মান তো ঠিক, ভর তো বাড়ানোর কোনো সুযোগ নেই, তাহলে এম এর মান ফিক্সড, ভি এর মান বেড়ে যাচ্ছে, ঘনত্বটাও তখন ঘনত্বের মান কমে যায়। ঘনত্বের মান কমে যাওয়ার কারণে যখন পানির ঘনত্বটা বেশি কমে যাচ্ছে, তখন পানি উপরে ভাসতেছে। কারণ ঘনত্ব কমে গেলেই হালকা হয়ে যাবে, হালকা হয়ে উপরে ভাসবে, ওই জন্য আমরা পানিকে ভাসতে দেখি। এবার আমাদের প্রশ্ন আসছে, দেখো আমরা চলে আসি ধারাবাহিকভাবে একটি তিমি মাছ। আমরা একটু খেয়াল করব যে দেখো প্রতি 10 মিটার গভীরতা পরীক্ষা করে দেখা গেছে 1 মিটার সমান 33 ফিট, না 3.3 ফিট, আর 10 মিটার সমান 33 ফিট, 3.33। আমি 33 ফিট লিখলাম। পরীক্ষা করে দেখা গেছে প্রতি 10 মিটার গভীরতায় 1 অ্যাটমসফিয়ার চাপ বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলের চাপ 1 atm
বৃদ্ধি পায় প্রতি 10 মিটার। 1 এটিএমকে বলে 1 বার বৃদ্ধি পায় প্রতি 10 মিটার গভীরতা। এখন দেখো, তোমার কথা চিন্তা করো, তুমি মাছের কথা পরে তুমি ডুব দিয়ে পানির 10 মিটার গভীরে যেতে পারো, তাহলে স্বাভাবিক চাপ যদি 1 প্যাসকেল হয়, স্বাভাবিক চাপ 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে তুমি যেহেতু 10 মিটার গভীরে যেতে পারো, তুমি স্বাভাবিক চাপ থেকে আরও 1 অ্যাটমসফিয়ার চাপ বেশি নিতে পারবা, সহ্য করতে পারবা। অর্থাৎ তুমি পানির নিচে 2 ATM চাপ সহ্য করতে পারবা। এখন যদি তুমি বলো যে স্যার আমি পানির 20 মিটার গভীরে, আমি পানির 100 মিটার গভীরে যেতে পারি, তাহলে 100 মিটার গভীরে যেতে পারো, তুমি কত চাপ সহ্য করতে পারবে? তাহলে দেখো 100/33, 100/10 না, প্রতি 10 মিটার গভীরতায় চাপ 1 প্যাসকেল বাড়ে, 1 অ্যাটমসফিয়ার বাড়ে। তাহলে এত চাপ সহ্য, এত ATM, এর মানে তুমি 10 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করার ক্ষমতা রাখো। এখন বলছে তিনি পানির 2100 মিটার গভীরে যেতে পারে, সে কত চাপ সহ্য করবে? 21/10 সমান 210 অ্যাটমসফিয়ার, এত চাপ সহ্য করবে। তাহলে দেখো 2100 মিটার গভীরে যেতে পারে, আমরা খেয়াল করছি 2100 মিটার ডিভাইডেড বাই প্রতি 10 মিটার গভীরতা চাপ, এই প্রতি 10 মিটার গভীরতা চাপ বৃদ্ধি পায় 1 অ্যাটমসফিয়ার। তাহলে তুমি বলবা যে 10 মিটার গভীরতা চাপ বাড়ে 1 ATMP, 1 মিটার গভীরতায় চাপ বাড়ে 1/10। সুতরাং 210 মিটার গভীরতায়, 2100 মিটার গভীরতায় 2100/10 সমান 210। একবার ঐকিক চিন্তাটা বোঝাইতে হবে যে 10 মিটার গভীরতায় চাপ বাড়ে এত, 1 মিটার গভীরতায় কত, আর 2100 মিটার গভীরতায় চাপ কত। তাহলে সে 210 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। তাহলে চাপ সহ্য করার ক্ষমতা। এখন ডাইভাররা যারা, আচ্ছা অনেকে খেয়াল করবা, তো বলতে পারে যে একজন ব্যক্তি পুকুরের পানির 22 ফুট গভীরে যেতে পারে, সে কত চাপ সহ্য করতে পারে? বাবা 3.33 ফুট গভীরে চাপ হলে 1 অ্যাটমসফিয়ার বাড়ে, 1 ATMP। তাহলে 22 ফুট গভীরে চাপ 22/3.33, সে কত চাপ সহ্য করতে পারে, সেই হিসাবে তুমি হিসাব করবে না। তোমার নিয়মটা একটু ভিন্ন। 33 মিটার গভীরতায়, 33 মিটার গভীরতায় চাপ হলে 1 ATMP, তাহলে 33 ফিট গভীরতায়, 33 ফিট গভীরতায় চাপ হলে 1 অ্যাটমসফিয়ার, আর 22 ফিট গভীরতায় চাপ কত? আরেকবার খেয়াল করো, আমার যদি ফিট দিয়ে দেয় কোনো সমস্যা নেই। 10 মিটার সমান 33 ফিট, 1 মিটার সমান 3.33 ফিট, তাহলে 10 মিটার সমান 33.33। তো এটা 33.3, ওটা আর লিখলাম না আমি 0.3টা। তাইলে দেখো, এখন আমার যদি কোথাও আসে একজন ব্যক্তি পানির 50 ফুট গভীরে যেতে পারে, সে কত চাপ সহ্য করতে পারে? তুমি ফুটকে মিটার নিয়ে আসতে পারো, 3.33 দিয়ে ভাগ করে মিটার নিয়ে আসতে পারো। আর যদি বলো যে স্যার আমি মিটার আনবো না, এই অবস্থায় করতে চাই, তাহলে 33 ফিট গভীরতা চাপ হলো 1 অ্যাটমসফিয়ার, আর 50 ফিট গভীরতা চাপ কত? একজন ব্যক্তি পানির 500 ফিট গভীরে যেতে পারে, সে কত চাপ সহ্য করার ক্ষমতা রাখে? একজন ড্রাইভার যারা আর কি ডুবুরির কাজ করে, তারা, একজন ড্রাইভার ধরো বলছে 500 ফিট গভীরতায় যেতে পারে, সে কত চাপ সহ্য করতে পারে? তো হিসেব সিম্পল, 33 ফিট গভীরতায় চাপ হলো 1 অ্যাটমসফিয়ার, আর 500 ফিট গভীরতায় চাপ হলো 500/33, যা হয় তো অ্যাটমসফিয়ার, কোনো সমস্যা নেই। এছাড়াও খুব সিম্পল হিসাব। এবার তোমার যদি মিটার দেওয়া থাকে, তাহলে মিটার দিয়ে উত্তর করবা। আমার মনে হয় এটা বুঝে গেছো। এটা হচ্ছে তোমার বইয়ের 136 পেজে, 136 পেজে আমি এটা কমপ্লিট করে দিলাম। দেখো ওখানে বলা হয়েছে যে পানির নিচে ও ডাইভাররা সর্বোচ্চ 1000 ফিট গভীরে গিয়ে পৌঁছেছে, 1000 ফিট গভীরে গিয়ে পৌঁছেছে, সে কত চাপ সহ্য করতে পারে? বাবারে, ডাইভার 1000 ফিট গভীরে গেছে, 1000 ফিট, তাহলে 33 ফিট গভীরতা চাপ হলো 1 ATM। 1000 ফিট গভীরে চাপ কত? 1000/33 ATM, সে এত চাপ সহ্য করতে পারে।
এবার যা হবে সেখানে তুমি ক্যালকুলেট করলে হয়ে যাবে। আর যদি তোমার মিটার দিয়ে দেয়, মিটার তোমাকে দিল যে সে 330 মিটার গভীরে যেতে পারে, 330 মিটার গভীরে যেতে পারে, তো সমস্যা কি? আমরা জানি 10 মিটার গভীরতার চাপ হলো 1 atm, 330 মিটার গভীরতার চাপ কত? অর্থাৎ তুমি যাই করো কোনো অসুবিধা নেই, ফুট দিয়েও তুমি অ্যান্সার করতে পারো, মিটার দিয়ে অ্যান্সার, শুধু তোমার মাথায় থাকবে যে 10 মিটার সমান 33 ফিট, ধরো 1 মিটার সমান দাঁড়ালো 3.3 ফিট, এই অবস্থায় থাকুক, অসুবিধা নেই। 3.3 ফিটে 1 মিটার, এটা তোমার মাথার মধ্যে সেট হয়ে গেল তোমার বই অনুযায়ী। এখন মিটার দেওয়া থাকলে মিটার, ফিট দেওয়া থাকলে ফিট। আচ্ছা, এবার তুমি বইতে আসো, কেরোসিনের ঘনত্ব ইত্যাদি চাপ বের করতে বলছে, চাপ পি ইকুয়াল এইচ রো জি। তুমি মানটা এই এইচ এর মানটা কত মিটার গভীরতা, এইচ এর মান লিখবা, রো কেরোসিনের ঘনত্ব, আর জি এর মান কনস্ট্যান্ট। আমাদের বলছে কেরোসিন, পানি, পারদ এই তিনটি তলের জন্য 50 সেন্টিমিটার গভীরতা চাপ, তাহলে পি ওয়ান ইকুয়াল এইচ রো জি, এইচ এর মান আর জি এর মান তো কনস্ট্যান্ট, শুধু ঘনত্বটা চেঞ্জ হবে, তাহলে এটা অসুবিধা নেই। কেরোসিনের ঘনত্ব 800, পানির ঘনত্ব 13,600 ইত্যাদি ইত্যাদি দিয়ে তুমি পারবা। কেরোসিন, পানি ও পারদ এই তিনটি তরল কত গভীরতা 1 অ্যাটমসফিয়ার চাপ দেয়? আচ্ছা দেখো, আমাদের বলছে কেরোসিন, আমি দুটো পদ্ধতিতে এটা দেখাচ্ছি, কেরোসিন, পেট্রোল, পারদ, এই তিনটা তরল কত গভীরতায় 180 MP চাপ দেয়? আমি দুটো নিয়ম শেখাচ্ছি। আচ্ছা, আমরা জানি কি, আমরা জানি পারদ 76 সেন্টিমিটার বা 1 মিটার বা 0.76 মিটার গভীরতায় 1 atm অ্যাটমসফিয়ার চাপ দেয়। এখন আমরা বুঝে গেছি যে পারদ 1 মিটার গভীরতায় 76 সেন্টিমিটার বা 1 মিটার গভীরতায় 1 অ্যাটমসফিয়ার চাপ দেয়। তোমরা সবাই জানো বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারদ চাপের সমান। তাহলে সুতরাং পারদ চাপ P ইকুয়াল এইচ রোজ, এইচ এর মান কত? ওই যে 0.76, রো এর মান কত? 13,600 পারদের, জি এর মান 9.8। তাহলে এখানে মানটা আসবে আমি সোজা করে দেবো, এটা অপেক্ষা করে সোজা করে দেবো, 0.76 গুণ 13,600 গুণ 9.8 সমান 1.101292.8 প্যাসকেল। এর মানে উত্তরটা হচ্ছে পারদ এত প্যাসকেল চাপ প্রয়োগ করে 76 সেন্টিমিটার গভীরতায় পারদ এত প্যাসকেল চাপ দেয়। এটা আমরা টোটাল লাইফের জন্য শিখে নিলাম 101,292.8 প্যাসকেল। এটাকে এখন তোমার বই লেখে 1.018, এই 2 না লিখে এটাকে 013 ইন্টু 10⁵ প্যাসকেল। এটা তোমার বই এখন তোমাদের বই পুস্তকগুলি বা বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যে এই মানটা ব্যবহার করে 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। এটা একটু মাথায় রেখো তো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া হয়েছে। আমি একটু লাল কালি দিয়ে লিখে দেই 101,292.8 প্যাসকেল। এটাকে আমরা লিখি 1.013
এই 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল একই জিনিস এটা। এই যে তাহলে পারদের অরিজিনাল চাপটা কত? পারদ অরিজিনাল এত প্যাসকেল। 1 অ্যাটমসফিয়ার বলতে আমরা এখন বুঝে গেছি যে 1 ATM সমান 1. অরিজিনাল মানটা যদি লিখি এটা সমান 101,292.8 প্যাসকেল। এটা হচ্ছে অরিজিনাল মান, 1 ATM ইকুয়াল এত। এইবার আমরা চলে আসি, আমাকে বলছে যে কেরোসিন পেট্রোল কত মিটার, কেরোসিন কত মিটার গভীরতা 1 অ্যাটমসফিয়ার চাপ দেয়। কোনো সমস্যা নাই, আমরা লিখলাম P ইকুয়াল H রো কেরোসিন গুণ G। আচ্ছা, এই P এর জায়গায় P এর মানটা আমরা জানি 1 বায়ুমণ্ডলীয় চাপ দেয় তো 1 ATM ইকুয়াল এই হলো কেরোসিন কত মিটার গভীরতা, এটা আমরা বের করবো H1 ইন্টু কেরোসিনের ঘনত্ব 800 গুণ 9.8। সুতরাং H1 এর মান আমরা 1 অ্যাটমসফিয়ার সমান এই যে 101,292.8 ইন্টু H1 ইন্টু 800 গুণ 9.8। সুতরাং H2 ইকুয়াল কত দাঁড়ানো? 101,292.8 বাই 800 গুণ 9.8 সমান ভাগ ব্র্যাকেট দিলাম 800 গুণ 9.8 12.92। তুমি তোমার বই দেখবা 12.92 মিটার। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি পারদ 76 সেন্টিমিটার গভীরতা 1 অ্যাটমসফিয়ার চাপ দেয়। তাহলে বলছে কেরোসিন কত গভীরতা 1 অ্যাটমসফিয়ার চাপ দেবে। তাহলে কেরোসিন গভীরতাটা বের করতে হবে। কেরোসিন 12.92 মিটার গভীরতায় 1 অ্যাটমসফিয়ার চাপ দেবে। আচ্ছা, যদি তুমি বলো যে স্যার তাহলে পেট্রোলের ক্ষেত্রে, এই যে পেট্রোলের চাপ P2 ইকুয়াল, ধরো পেট্রোলের ক্ষেত্রে যদি বের করি P ইকুয়াল H2 রো পেট্রোল, তাহলে রো ইন্টু G। এখন পেট্রোলের ঘনত্বটা কত? পেট্রোল কি বলছে কেরোসিন পানি, পানির ক্ষেত্রে তাহলে পেট্রোল দিলাম কেন, কেরোসিন পানি দিলাম। তারপর পেট্রোল হলে পেট্রোল একই পদ্ধতি দেখাই দেবো। P ইকুয়াল H2 রো ওয়াটার ইন্টু G। P এর মান তো 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার চাপ দেওয়া বলে দিয়েছে 1 ATM। 1 অ্যাটমসফিয়ার সমান কত এটা আমরা বের করছি। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার পারদ চাপ, ওটা আমরা বের করছি। 76 সেন্টিমিটার নিচে পারদ কত চাপ দেয় সেটা এই যে পারদ চাপটা বের করে দিয়েছি। 76 সেন্টিমিটার নিচে পারদ কত চাপ দেয়, তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান H2 ইন্টু পানির ঘনত্ব 1000 গুণ 9.8। আচ্ছা, তাহলে এবার আসছে এই 1 অ্যাটমসফিয়ারের জায়গায় লিখবো 101,292.8 ইকুয়াল H2 গুণ 1000 গুণ 9.8। দেখো, সুতরাং H2 ইকুয়াল 101,292.8 ডিভাইডেড বাই 9800 সমান তুমি মান পাবা এখানে 101,292.8 ভাগ 9800 সমান 10.3। তোমার মান আসছে 10.34। ঠিক আছে, 10.34 মিটার। 76 সেন্টিমিটার মানে 0.76 মিটার, ওটা খেয়াল রাখো। তাহলে 10 পয়েন্ট এত মিটার। এবার তুমি একটা সহজ নিয়ম একটু শিখো। আপাতত আমি সিম্পল কথা বলে দিয়েছি। তোমাকে যদি প্রশ্ন করে সোনা কত মিটার গভীরতায় 1 অ্যাটমসফিয়ার চাপ দেবে, তাহলে P এর মান তো 1 অ্যাটমসফিয়ার। দেখো, সোনা কত মিটার গভীরতায় 1 অ্যাটমসফিয়ার চাপ দেবে, তাহলে P ইকুয়াল H রো G, রো গোল্ড। হ্যাঁ, এখন এটা হলো P এর মানে 1 অ্যাটমসফিয়ার মানে 1 অ্যাটমসফিয়ার। H এর মানটা বের করবা, রো এর মানটা 19,300, G এর মান 9.8। তোমার যদি বলে গ্লিসারিন কত মিটার, তাহলে 1 অ্যাটমসফিয়ার। তো P এর মান জানো, H এর মানটা বের করবে, গ্লিসারিনের ঘনত্ব তোমার মুখস্থ রাখতে হবে। তোমার যদি অ্যালকোহল বলে অ্যালকোহলের ঘনত্ব মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো, জিনিসটা খুবই সিম্পল। আমাকে আগে জানতে হবে 1 অ্যাটমসফিয়ার চাপে কত প্যাসকেল।
তাহলে আমাকে বলছে যে সোনা কত মিটার গভীরতা ওই চাপটা দেবে, 1 অ্যাটমসফিয়ার চাপ দেবে। তা আমি তো পি এর মানে 1 অ্যাটমসফিয়ার জানি, সেখান থেকে আমি ক্যালকুলেট করে ফেলাম। এবার বেড়ে স্যার অন্য সহজ নিয়ম আর কি আছে? হ্যাঁ, সহজ নিয়ম আছে। সহজ নিয়মটা কি একটু দেখো। দেখো, সহজ নিয়ম হচ্ছে পারদের ঘনত্ব, ধরো পারদ আর পানি কম্পেয়ার করছে, পারদ পানি অপেক্ষা কত গুণ ভারী? পারদের ঘনত্ব হচ্ছে 13,600 ভাগ পানির ঘনত্ব 1000, তাহলে 13.6 গুণ ভারী। তাহলে দেখো, পারদ 0.76 মিটার গভীরতা যে চাপ দেবে, পানি এই যে পারদ 0.76 মিটার গভীরতায় যে চাপ দেবে, পানি এই 13.6 গুণ 0.76 সমান এটাই 10.34। তুমি করে দেখবা 10.34 মিটার গভীরতা একই চাপ দেবে। আচ্ছা, পারদের ঘনত্ব কেরোসিনের ঘনত্বের কত গুণ? দেখো, পারদের ঘনত্ব 13,600 ভাগ কেরোসিনের ঘনত্ব 800 সমান 17 গুণ। তাহলে কেরোসিন পারদ 0.76 মানে 76 সেন্টিমিটার, পারদ 0.76 মিটার গভীরতা যে চাপ দেবে, কেরোসিন 17 গুণ 0.76 সমান ওই যে 12.92। তুমি করে দেখো, 92 এত গভীরতা, ঠিক কেরোসিন সেই চাপটাই দেবে। তাহলে এটা সরাসরি এটা সূত্র দিয়ে আর এটা মুখোমুখি অঙ্ক। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করে আমি ঘনত্ব দেখেই প্রশ্ন করি, তাহলে তোমার উত্তরটা ঠিক হবে। ঘনত্ব একটা মান আছে। এবার তোমাকে বলছে যে পারদ এত মিটার গভীরতা 0.76 মিটার গভীরতা যে চাপ দেয়, কাঁচ কত মিটার গভীরতায় সেই চাপ দেবে? তাহলে কাঁচের ঘনত্ব হচ্ছে 2600, তো পারদের ঘনত্ব হচ্ছে 13,600। 13,600 আমরা এসআই পদ্ধতি হিসাব করছি, ভাগ 2600 সমান আসছে 5.23। অর্থাৎ এই 5.23 যেটা পেয়েছি, ওটাকে আমরা বলছি যে ওটাকে এটা দিয়ে গুণ করবা, গুণ 0.76। তাহলে বলবা যে 3.97 মিটার গভীরতায় সেই চাপ দেবে কাঁচ। তাহলে কত সোজা! দেখো, আমরা পারদের সাথে কম্পেয়ার করতেছি, তো পারদের ঘনত্বটা উপরে রাখবো, আর যার সাথে কম্পেয়ার করবো সেটা নিচে রাখবো। ধরো আমি একটা সহজটা আনি, কর্কের ঘনত্ব হচ্ছে 250 কেজি পার ঘনমিটার। এখন বলছে পারদ 76 সেন্টিমিটার মানে 0.76 মিটার গভীরতায় যে চাপ দেবে, কর্ক কত গভীরতায় সে চাপ দেবে? তাহলে কর্কের ঘনত্ব হচ্ছে 250 যদি হয়, এই 13,600 ভাগ 250 সমান 54.4। অর্থাৎ পারদ 0.76 মিটার গভীরতায় যে চাপ দেবে, কর্ক 0.76 গুণ 54.4 গুণ 0.76 সমান 41.34। তাহলে দেখো, যেখানে পারদ 0.76 মিটার গভীরতায় যে চাপ দেয়, সেটা যদি কর্ক দিয়ে দেয়, তাহলে কর্ক 41.344 মিটার গভীরতায় তার সমান পরিমাণ চাপ দেবে। এখন পার্থক্যটা এখান থেকে তুমি বুঝে নেবা যে পারদের ঘনত্ব দ্বারা যার নাম বলবে তার ঘনত্ব। এবার যদি তুমি বলো যে স্যার পারদ 1 মিটার 0.76 মিটার গভীরতায় যে চাপ দেয়, সোনা 0.76 মিটার গভীরতা কত চাপ দেবে? তাহলে পারদের ঘনত্ব সোনার ঘনত্বের কত গুণ দেখো, এই যে 13,600 ভাগ 19,300 সমান 0.70 গুণ হলো 0.76, ওই 0.76 দিয়ে গুণ করলে হবে। অর্থাৎ পারদ 0.76 মিটার গভীরতায় যে প্রেসার ক্রিয়েট করবে, সোনা ওই জায়গায় যদি সোনা রাখা হয়, তাহলে সে 0.53 মিটার গভীরতায় একই পরিমাণ এত মিটার গভীরতায় সেম চাপ দেবে। আমি দুইটা পদ্ধতিতে বলছি, একটা মৌখিক আর একটা অঙ্ক দেখাই দিয়েছি। চাপের পরিমাণ যদি তুমি জানো 1 অ্যাটমসফিয়ার 10 অ্যাটমসফিয়ার, তাহলে চাপের মানটা বসাইতে পার, দিয়ে রো এর মানটা ওই পদার্থের ক্যালকুলেট করলে হয়ে যাবে। এরপরে যদি বইয়ের এটা অসুবিধা হয়, তাহলে দুর্ভাগ্যজনক বুঝতে হবে তোমার
শেখার মধ্যে কোনো গলদ আছে? আন্তরিকতার মধ্যে গলদ আছে? এবার চলে আসি আমরা চলে আসো বইয়ের 139 পৃষ্ঠা। বই 139। 139 পৃষ্ঠার বক্তব্যটা কি বলছে আমরা একটু দেখি। এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত অংশ পানিতে ডুবে থাকবে? আমাকে বলছে দেখো কাঠের ঘনত্ব দেয়া আছে, পানির ঘনত্ব দেয়া আছে। দেখো কাঠের ঘনত্ব, এটা বই হলো কত পৃষ্ঠা? 139। 139 পৃষ্ঠা। আমি আমার মতো করে দিচ্ছি বই। আমরা দেখি জিন্দা আছো কতজন আর মরে গেছো কয়জন। 66 জন জিন্দা আছো আর সকল বেয়াদব চলে গেছে। তারপর এই 66 জনের মধ্যে অনেক অসভ্য এখন চলে যাবে। তারপর কিছুক্ষণ পরে দেখবো আমি 35 জন আছে, 30 জন আছে। পড়ালেখা বাদ দিয়ে আমি যেমন আমার ওই ভাইয়ের ছেলের কাছকে বলছি একটা রিক্সা কিনে রিক্সা নিয়ে নেমে যাও। এরকম তোমাদের সায়েন্স পড়া বাদ দিয়ে কেন সায়েন্স পড়তে আসছো বাবারা? সায়েন্স বাদ দিয়ে একটু রিক্সা চালাও, ইজি বাইক চালাও, ভালো ইনকাম আছে, অসুবিধা নেই। এই ক্লাস তোমার সময় নেবে এবং এই ক্লাস ক্লিয়ার করতে গেলে সময় আসবে। যাও কাঠের ঘনত্ব দেখো, কাঠের ঘনত্ব বলছে ওরা দিয়ে দিয়েছে 500 কেজি পার মিটার কিউব, ওরা দিয়ে দিয়েছে। আর পানির ঘনত্ব দেওয়া আছে, পানির ঘনত্ব 1000 কেজি পার ঘনমিটার। আমি একবার দিয়েছি, 1000 কেজি পার মিটার কিউব। অঙ্কটা একটু বুঝো। আমাকে বলছে এই কাঠটা এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত অংশ ডুবে যাবে? এখানে ঘনত্ব এটা একবারে শতকরা কত অংশ। আমি বলছিলাম একটা বস্তুর ঘনত্ব, পানির ঘনত্ব যতক্ষণ তত অংশ ডুবে থাকবে। এর থেকে সোজা বাংলা হয় না। তাহলে একটা বস্তুর ঘনত্ব, কাঠের ঘনত্ব কত? 500, পানির ঘনত্ব কত? 1000। তাহলে কাঠের ঘনত্ব পানির ঘনত্ব যার নাম আগে তাকে উপরে লিখবা। তাহলে কাঠের ঘনত্ব পানির ঘনত্ব কত গুণ? অর্ধেক, হাফ গুণ। তাহলে হাফ অংশ, এটাকে শতকরা নিলে 100% দিয়ে গুণ করো। কাঠটার 50% ডুবে থাকবে। আচ্ছা ধরো একটা বস্তুর ঘনত্ব 200 কেজি পার ঘনমিটার। বলছে একটা এক্স বস্তুর ঘনত্ব 200 কেজি পার ঘনমিটার। এই বস্তুটার কত অংশ পানিতে ডুবে থাকবে? উত্তর 200 ডিভাইডেড বাই 1000 সমান 1/5 সমান 100%। যদি শতকরা নিতে চাই, পার্সেন্ট মানে পার্সেন্ট বুঝো তো, পার্সেন্ট মানে 100 গুণ 1/100। এটাকে বলে অর্থগত কোনো ভুল নাই। সমান হলো 5 দিয়ে না 20% ডুবে থাকবে। এবার তোমাকে আমি বললাম, তোমায় বললে যে স্যার একটা বস্তুর ঘনত্ব, একটা বস্তুর ঘনত্ব হচ্ছে বস্তুর ঘনত্ব ওয়াই, একটা বস্তু তার ঘনত্ব ধরি 800 কেজি পার ঘনমিটার। এর কত অংশ পানিতে ডুবে থাকবে? কোনো সমস্যা নাই। বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব 0.8। এই 0.8 অংশ পানিতে এত গুণ 100%। ওই বস্তুটা 80% পানিতে ডুবে থাকবে। মানে কতটুকু পানিতে ডুববে, বাকিটুকু ভাসবে। 80% পানিতে ডুবে যাবে আর ভাসবে কত পার্সেন্ট? 20% পানিতে ভাসবে। এর বক্তব্য, এটা একটা শর্ট ফর্ম। এবার বৃহৎ ফর্ম কি সুন্দর করে দিচ্ছি। মনে করি এটাই তোমরা নোট রাখবা, কাঠের আয়তন ভি, কাঠের পানিতে নিমজ্জিত অংশের আয়তন যেটুকু পানিতে ডুবে আছে, এবং কাঠের পানিতে নিমজ্জিত অংশের আয়তন
V1, কাঠের আয়তন V, পানিতে নিমজ্জিত অংশের আয়তন V1। ঠিক আছে, আচ্ছা এটা দিয়ে দিলাম। এটা একটা কাজ করি, আচ্ছা লিখি, দেওয়া আছে, আমি স্বাভাবিকভাবে লিখে দিচ্ছি। দেওয়া আছে কাঠের ঘনত্ব রো সলিড, সলিড বলতে কঠিন বোঝাচ্ছি, কাঠের ঘনত্ব 500 কেজি পার মিটার কিউব, আর পানির ঘনত্ব এটা দেওয়া আছে রো ডব্লিউ ইকুয়াল 1000 কেজি পার ঘন মিটার। আচ্ছা, এইবার আমাদের কাজ খুব সহজ কথা আমি বলছিলাম, একটা বস্তু যদি পানিতে ডুবে ডুবতে ডুবতে পানি অপসারণ করে, সেই লেভেলে যে বস্তু ভাসা শুরু করবে যখন বস্তুর ঘনত্ব অপসারিত পানির ঘনত্বের সমান হবে, তরলের ঘনত্বের সমান হবে, বা বস্তুর ওজন অপসারিত পানি ওজনের সমান হবে। আমি বলছি একটা জাহাজ পানিতে ডুবতেছে, ডুবতে ডুবতে কখন যে ভাসবে, সে যত ডুববে পানি অপসারণ করবে, করতে করতে এমন এক পর্যায়ে উপনীত হয় যখন জাহাজের নিজের ওজন জাহাজ দ্বারা অপসারিত পানি ওজনের সমান হয়। তাহলে এখন প্রশ্ন হলো, এই কাঠটা কখন পানিতে ভাসবে? যখন কাঠের ওজন আর কাঠ দ্বারা অপসারিত পানি ওজনের সমান হয়। তাহলে শর্ত মতে দেখো, ভাষার শর্ত হচ্ছে কাঠের ওজন, তোমার বই বাদ দিলাম, সমান কাঠ দ্বারা অপসারিত পানির ওজন। এর একটা সহজ কথা, কাঠের ওজন কোন কাঠ না, যে কোনো বস্তু, বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হলে বস্তুটা ভাসা শুরু করবে। প্রথমে ডুববে, যতক্ষণ ওজন বেশি ততক্ষণ ডুববে, ডুবতে উঠতে তরল অপসারণ করতে থাকবে, একটা পর্যায়ে যে বস্তুর ওজন আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়ে যাবে, তখন সে ভাসা শুরু করবে। কাঠের ওজন কাঠ দ্বারা অপসারিত তরলের ওজনের পানির ওজনের সমান। কাঠের ওজন কি? ভি রো জি। এই যে রো ইকুয়াল এম বাই ভি, তাহলে এম ইকুয়াল কি রো ইন্টু ভি। এখন ওজন যদি হিসাব করি জি দ্বারা আমরা কি করব, তাহলে কাঠের ওজন ভি রো জি, যে কোনো বস্তুর ওজন ভি রো জি। তাহলে এই রোটা হলো কাঠের। আচ্ছা, কাঠ দ্বারা অপসারিত পানির ওজন, কাঠ দ্বারা অপসারিত পানির ওজন V1 ইন্টু রো ডব্লিউ ইন্টু জি। তুমি বলবে স্যার আপনি এখানে V1 দিলেন, এখানে ভি দিলেন, এটা কেন করলেন? তার উত্তরটা খুব সিম্পল। দেখো, পুরো কাঠটা কিন্তু পানির নিচে নাই, পানির নিচে যতটুক ডুববে ওটুকুই পানি অপসারণ করবে, পানি উপরে যতটুকু আছে ও তো পানি অপসারণ কোনো ভূমিকাই নেই। তাহলে আমরা এই V1 হচ্ছে কাঠের যতটুকু পানির নিচে ঢুকছে ততটুকু, এই জন্য আমি V1 দিয়েছি। এই যে দেখো, কাঠের পানিতে নিমজ্জিত অংশের আয়তন হলো V1, মানে যতটুকু পানিতে ডুবছে তার আয়তন V1। তাহলে এই জন্য এই দুটো জিনিস সম্পূর্ণ। আর এটা হলো কাঠের ঘনত্ব, এটা হলো কাঠের ওজন, কাঠের আয়তন গুণ কাঠের ঘনত্ব গুণ জি। তোমার বই করছে যেটা দেখো, একটু জি জি কেটে দিয়েছে, তাহলে এটার ওজন থাকে না, ভর হয়ে যায়। কাঠের ভর কাঠ দ্বারা অপসারিত পানির ভর। তো ফলে এটার জন্য বিরাট কোনো ভুল না, কিন্তু এটা তোমার বইও ভুল করেনি, আমিও ভুল করছি না। আমি যদি জি জি কেটে দিই একই তো কথা হবে। এবং এখান থেকে তুমি চলে আসো, ধরো আমি জিটা উঠাই দিলাম, ওটা দিয়ে ভি এর মান আমি জানি না, কিন্তু এই কাঠের ঘনত্ব আমি জানি 500, আর V1 জানি ওটা 1000, এটা জানি। আমার বলছে কতটুকু পানিতে নিমজ্জিত আছে, মানে V1টা বের করতে হবে। তাহলে বা V1 ইকুয়াল এই যে ভি গুণ 500 ডিভাইডেড বাই 1000 সমান হাফ। হাফকে যদি পার্সেন্টে নিয়ে শতকরা নিই, 100% দিয়ে গুণ সমান 50%। এই যে দেখো, কাঙ্ক্ষিত আমার 50%, তাহলে একবারই হয়ে গেছে। আমি একবারও চিন্তা করতে পারি, বহুবারও চিন্তা করতে পারি। এই ক্লাসগুলি লাইভে উপস্থিত না থাকলে তুমি এই ক্লাসগুলি জীবনেও বুঝবে না। স্যাররা উল্টা পাল্টায় ফেলতেছে, এলোমেলো করে ফেলতেছে, এক একজন এক এক রকম কথা বলে। তোমার বইয়ের ব্যাখ্যাটা যেরকম ভাবে দেওয়া আছে তুমি বইয়ের ব্যাখ্যা বুঝতে পারবে না, কিন্তু তুমি আমার কথাটা যদি একটু খেয়াল করতে চাও, খেয়াল করে নাও। হ্যাঁ, কথাটা যদি খেয়াল করে নাও, তাহলে তুমি বুঝবা যে স্যার বলছে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব যত গুণ তত অংশ নিমজ্জিত থাকবে তরলে। তাহলে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব হাফ গুণ, তাহলে বস্তুর 50% নিমজ্জিত থাকবে। তরলের ঘনত্ব 1/5 গুণ 220% নিমজ্জিত থাকবে। তরলের ঘনত্বের 0.8 গুণ
তাহলে 80% নিমজ্জিত থাকবে, 5 নিলে আর কি এত। তাহলে আমরা দেখলাম এই যে, সুতরাং আমরা বলবো যে সুতরাং কাঠের টুকরোটি 50% তরলে নিমজ্জিত থাকবে। এর থেকে সোজা বক্তব্য হতে পারে বলে আমার মনে হয় না। এটা মেলা সহজ করে আমি বলে দিয়েছি। এবার আমাদের প্রশ্ন বলছে, 2 রকম নিয়মে বলেছি, 10 কেজি ভরে একটা কাঠ নদীর পানিতে ভাসতে ভাসতে সমুদ্রে গেছে। নদীর পানিতে একটা কাঠ নদীর পানি থেকে ভাসতে ভাসতে সমুদ্রে চলে গেছে, 10 কেজি ভরে কাঠ। এখন বলছে নদীর পানিতে যদি এটি অর্ধেক ডুবে থাকে, সমুদ্রের পানিতে কতটুকু ডুববে? বলে স্যার একই নিয়ম, এই যে আগে কনসেপ্টটা বোঝাই দিই। স্যার নদীর পানিতে অর্ধেক ডুবে থাকে, সমুদ্রের পানিতে কতটুকু ডুববে? তাহলে বলে স্যার যে কোনো জায়গায় নিমজ্জনের নিয়ম হলো কাঠের ওজন হলো ভি রো জি, রো এস জি। কাঠ দ্বারা অপসারিত পানি ওজন, ধরো পানির নিচে আছে ভি ওয়ান ইন্টু রো ডব্লিউ ইন্টু জি। বলেছেন এই শর্তের ভিত্তিতে সে ভাসবে। তাহলে যদি কাঠের ওজন কাঠ দ্বারা অপসারিত পানি ওজনের সমান হয়, বলে স্যার এটা আর ওটার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানে ঘনত্বটা দেয়া ছিল, এই ঘনত্বটা কিন্তু পরের প্রশ্নে কিন্তু এই রোয়েসটা দেয়া নেই, ঘনত্ব দেয়া নেই। সেকেন্ড পার্থক্য হচ্ছে এখানে পানির ঘনত্ব হচ্ছে, নদীর পানির ঘনত্ব যেটা 1000 দেওয়া আছে, এখানে সমুদ্র পানির ঘনত্ব প্রশ্নে দিয়ে দিয়েছে 1030। সমুদ্রের পানির ঘনত্ব দিয়ে দিয়েছে 1030। একটু খেয়াল করো। আর এটা সমুদ্রের পানি যে কেন? যদি কেরোসিন হতো তাহলে আমি লিখতাম বস্তুর ওজন, বস্তুর অপসারিত কেরোসিন ওজন। তাহলে ভি রো এস ইন্টু জি, ভি1 রো কেরোসিন ইন্টু জি। ধরো আমার যদি বলতো একটা কাঠের কত অংশ তোমার পেট্রোলে ডুবে থাকবে, তো পেট্রোলে ডুবে থাকার জন্য এই যে কাঠের ওজন ভি রো জি, কাঠ দ্বারা অপসারিত পেট্রোল ওজন ধরো ভি1 ইন্টু রো পেট্রোল ইন্টু জি। যদি বলে কত অংশ গ্লিসারিনে ডুবে থাকবে, ভি রো জি ইন্টু ভি রো গ্লিসারিন ইন্টু জি, গ্লিসারিনটা জি দেবে। আরে যা বলবে তার ঘনত্ব এটা। তাহলে এখন আমাদের মূল কথা হলো, আমাদের হাতে আছে ডুবার শর্ত হচ্ছে আমরা জানি বস্তুর ওজন বস্তুটা অপসারিত তরল ওজনের সমান হলে বস্তুটা ভাসতে শুরু করে। তাহলে এখন আমার মূল সূত্র হলো এইটা। এবার আমি নিজেকে প্রশ্ন করব কার মান দেওয়া আছে? উত্তর এ মানটা দেওয়া আছে। এ জিটা না হলেও চলবে, বা ভি রো এস ইন্টু ভি1 রো ডব্লিউ, জিটা না হলে চলবে। তাহলে জিটা যদি না হলে চলে, এবার তোমার হাতে বেড়ে স্যার আমার কি বের করতে হবে? আমাকে ভি1 এর মান বের করতে হবে। ভি এর মান আমার না হলে চলবে, কারণ আমি আয়তনের সাথে কম্পেয়ার করবো। তাহলে আমার রো ডব্লিউ এটা দিয়ে দিয়েছে প্রশ্নে, সমুদ্র পানি ঘনত্ব দেওয়া আছে। তাহলে কাঠের ঘনত্বটা বের করতে হবে। এবার কাঠের ঘনত্ব কিভাবে বের করবো? এরা বলছে কাঠের অর্ধেক অংশ নদীর পানিতে নিমজ্জিত থাকে। তাহলে দেওয়া আছে, দেখো দেওয়া আছে নদীর পানির ঘনত্ব রো ডব্লিউ ইকুয়াল 1000 কেজি পার ঘনমিটার। এটা হলো নদীর পানির ঘনত্ব। আচ্ছা, সুতরাং কাঠের ঘনত্ব সমান ওই যে নদীর পানির ঘনত্বের অর্ধেক। যত অংশ পানিতে নিমজ্জিত থাকে পানির ঘনত্বের তত গুণ। তাহলে অর্ধেক অংশ নিমজ্জিত থাকে, তাহলে 1000 গুণ অর্ধেক, এর মানে 500 কেজি পার ঘনমিটার। তোমরা এটা বুঝছো কিনা একটু খেয়াল করো। আমার যদি বলতো কাঠটির 1/3 পানিতে নিমজ্জিত থাকে, তাহলে কাঠের ঘনত্ব হতো পানির ঘনত্ব গুণ 1/3। যদি বলতো নদীর পানিতে কাঠটির 3/4 নিমজ্জিত থাকে, তাহলে কাঠের ঘনত্ব রোএস ইকুয়াল হতো এই যে 1000 গুণ 3/4। যদি বলে একটা কাঠের 1/5 পানিতে নিমজ্জিত থাকে, তাহলে পানির ঘনত্ব গুণ 1/5। এবার বুঝে গেছো কাঠের ঘনত্ব কি করে বের করবে। তাহলে কাঠের ঘনত্ব 500 কেজি পার ঘনমিটার, এটা তুমি পেয়ে গেছো। এবার সমুদ্রের পানির ঘনত্ব দেওয়া আছে, সমুদ্রের
পানির আচ্ছা আমরা ধরে নিয়েছি এখানে যেহেতু কড়াই আছে একটু সুবিধা হলো, মনে করি কাঠের আয়তন ভি, কাঠের পানিতে নিমজ্জিত অংশের আয়তন V1 এটুকু ধরে নিয়েছি। এইবার বাকিটুকু আমরা করে দিচ্ছি। বাকিটুকু করার জন্য এটা হচ্ছে নদীর পানির ঘনত্ব, রো ডব্লিউ ইকুয়াল 1000 কেজি পার ঘনমিটার। সুতরাং কাঠের ঘনত্ব রো এস ইকুয়াল নদীর পানির ঘনত্বের অর্ধেক। নোট, যেহেতু অর্ধেক নিমজ্জিত থাকে, যদি 1/3 নিমজ্জিত থাকতো 1/3 দিয়ে করতাম 500 কেজি পার ঘনমিটার। এবার আমরা ধরে নিয়েছি কাঠের আয়তন হলো ভি, কাঠের পানিতে নিমজ্জিত অংশের আয়তন V1, দেওয়া আছে নদীর পানি ঘনত্ব এত, কাঠের ঘনত্ব হবে, সুতরাং কাঠের ঘনত্ব হবে নদীর পানি ঘনত্বের অর্ধেক, অর্থাৎ 500 কেজি পার ঘনমিটার। যতটুকু নিমজ্জিত আছে তত গুণ। তাহলে আমি পরিষ্কার বললাম একটা বস্তুর যত অংশ পানিতে নিমজ্জিত থাকে বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের তত গুণ। বস্তুর অর্ধেক নিমজ্জিত আছে, বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের অর্ধেক গুণ। এবার আবার জানি ওই যে কাঠের ওজন ভি রো জি ইকুয়াল V1 ইন্টু রো W1। আচ্ছা, সমুদ্রের পানি ঘনত্বটা লেখা হয়নি, সমুদ্রের পানি ঘনত্বটা একটু কোথাও লিখে নিও। আর আমি করলাম না ভি ইন্টু রো ডব্লিউ, আচ্ছা রো সি ইন্টু জি। সি মানে সমুদ্রের পানি ঘনত্ব, এটা দেওয়া আছে, এটা লিখে নিও তোমরা। তাহলে এটা হলো 1030, প্রশ্নে দিয়ে দিয়েছে। এখন V1 ইকুয়াল এটা হলো 1030। এই যে পাঁচশো ভাগ 1030, 0.4854, 0.4854 সমান 48.54% ইন্টু 100% সমান এত পার্সেন্ট। অর্থাৎ সমুদ্রের পানিতে কাঠটি, দেখো নদীর পানিতে কাঠটা ডুবে থাকতো, নদীর পানিতে ডুবছিল সে 50%, আর সমুদ্রের পানির লবণের ঘনত্ব বেশি, সমুদ্রের পানিতে আর একটু কম ডুবছে। সমুদ্রের পানিতে সে ডুবেছিল, তার আয়তনের ছিল 48.5%, সে ডুবেছিল সমুদ্রের পানিতে। কত সোজা দেখো, একটা বস্তুর ঘনত্ব, বস্তুর অপসারিত, বস্তুর ওজন, বস্তুর অপসারিত পানি ওজনের সমান হলে বস্তুরা পানিতে তখন থেকে ডুববে, ওই পর্যন্ত ডুববে, সমান হলে পানিতে ভাসতে থাকবে আর কি। তাহলে বস্তুর ওজন, বস্তুর অপসারিত পানির ওজন। তো বস্তুর ওজন হলো এই যে এটা সূত্র, অপসারিত পানি ওজনের সূত্রটা জি কেটে দিলাম, আর মানটা বসাই দিই, ক্যালকুলেট করে ভিটের মান। কত সোজা। এখন আমি তো মনে করি যে তোমার যদি বলতো, ধরো তোমার প্রশ্ন বলা হলো একটা বস্তুর একটি কাঠের, কাঠ দিয়ে বলি, একটি কাঠের 1/4 কেরোসিনে ডুবে থাকে, এই কাঠটি ভাসতে ভাসতে সমুদ্রে গেল, সমুদ্রের পানিতে কত পার্সেন্ট ডুবে থাকবে? যেখানে এবার তুমি বলবা তাহলে কেরোসিনের ঘনত্ব হচ্ছে, দেখো কেরোসিনের ঘনত্ব হচ্ছে 800, সুতরাং কাঠের ঘনত্ব রো সলিড ইকুয়াল 800 ডিভাইডেড বাই, ও দুইটা কি রোএস হয়ে গেছে, সরি এটা হলো সি দিলাম, একবারে সি দিয়ে দিলাম। আচ্ছা, কাঠের ঘনত্ব রো সলিড ইকুয়াল ওই যে 1/4 ডুবে আছে 1/4 সমান 200 কেজি পার ঘনমিটার। এবার বলছে কাঠটি কত অংশ সমুদ্রের পানিতে নিমজ্জিত থাকবে? এই কাঠের ওজন বি রো জি ইকুয়াল V1 ইন্টু রো সি ইন্টু জি। সি মানে সমুদ্রের পানির ঘনত্ব বোঝাচ্ছি, জি কেটে গেল,
তাহলে ভি রো, কারেন্ট নেই কিন্তু যে কোনো মুহূর্তে ওয়াইফাই সমস্যা হয়ে যেতে পারে, এস ই এ। এখন তুমি এটা মানটা বসাই দেবা, এটা মানটা পাইছি 200 ভি ওয়ান ইন্টু এটার মান তো ওরা 1030 দিয়ে দিয়েছে। এবার ভি ওয়ানের মানটা বের করবা, ভি ওয়ানের মানটা বের করলে ভি ইন্টু 200/1030 ইকুয়াল ভি ওয়ান, যে মানটা আসবে পার্সেন্ট করে দিলে এত পার্সেন্ট। আর এই কেরোসিনে একটা কাঠের 1/5 গ্লিসারিনে ডুবে থাকে, তাহলে সমুদ্রের পানিতে কতটুকু ডুবে থাকবে? একই পদ্ধতি, জাস্ট ঘনত্বটা আমার লাগবে, বস্তুর ওজন বস্তুর অপসারিত পানির জন্য সমান হলেই হবে। দেখো দেখি কয়জন জিন্দা আছে। একষট্টি জন, দেখা যাক 61 জন এখনো আছে, তোমাদের স্যালুট করি আমি। 61 জন আছে, এটা শুনে আমার ভালো লাগছে, দেখে ভালো লাগছে। আচ্ছা, এবার আমার লাস্ট অঙ্ক, তোমার বইয়ের ভিতরের যে ধারাবাহিক অঙ্কের মধ্যে লাস্ট অঙ্ক। আর্কিমিডিসের সোনার মুকুটের ওজন 10 কেজি। আচ্ছা, তোমার বইয়ে ওজন দিয়ে বলছে, আমি ওজন দিয়ে কথা বলি। দেখো দেওয়া আছে সোনার মুকুটের ওজন, আসলে ওজন তো নিউটনে হওয়া উচিত, তো ওরা সব জায়গায় ওজন না লিখে কেজিতে দিয়েছে, এটা বিরাট কোনো ভুল না। আচ্ছা, সোনার মুকুটের ওজন 10 কেজি, মুকুটের বাতাসে ওজন 10 কেজি, বাতাসে ওজন 10 কেজি। সোনার মুকুটের পানিতে ওজন দেওয়া আছে, পানিতে ওজন দেওয়া আছে 9.4 কেজি, 9.4 কেজি পানিতে ওজন দেওয়া আছে। মুকুটের ঘনত্ব সমান মনে করি মুকুটের আয়তন সমান ভি। আমি বইয়ের মতো অঙ্কটা করবো না, তোমরা একটু অঙ্কটা খেয়াল করো, আমি আমার মতো করে অঙ্কটা করে দিচ্ছি, কারণ বই ফলো করতে গেলে আমরা এলোমেলো বাধাই দেব। এখন দেখো এই মুকুটটার বাতাসে ওজন কত? 10 কেজি। মুকুটটা পানিতে ডোবানোর পরে ওজন হলো কত? এত কেজি। এখন সুতরাং পানিতে হারানো ওজন অবশ্যই তুমি জানো, বাতাসে ওজন বিয়োগ পানিতে ওজন। দেখো বাতাসে ওজন কত? 10, পানিতে ওজন কত? 9.4 কেজি। কেজিতে হিসাব করছি, ওরা কেজিতে দিয়েছে, আমি আর কি করবো? 0.6 কেজিটা পরে লিখি। এবার পানিতে হারানো ওজনের সূত্র আমরা কিন্তু জানি, ভি রো ডব্লিউ ইন্টু জি। ওই যে হারানো ওজন, অপসারিত পানি ওজন, নিমজ্জের সব সূত্র ভি রো জি। তাহলে পানিতে হারানো ওজন ভি রো জি। এখান থেকে দেখো ভি এর মান আমি জানি না, আর পানিতে হারানো ওজন আর দিচ্ছি না, ওজন দিলে তো জি দিয়ে গুণ করতে হতো, ভি রো। পানিতে হারানো ওজন দিলাম ভি রো, এবার ভি ইন্টু 1000 সমান এত। সুতরাং ভি ইকুয়াল 0.6 ডিভাইডেড বাই 1000, 6 ইন্টু 10⁻⁴ কেজি পার মিটার কিউব। এই হলো মুকুটটা আয়তন। বেরেছে আয়তনটা কেন দরকার হলো? আরে তোমার বের করতে হবে মুকুটের, প্রশ্ন ছিল কি মুকুটের ঘনত্ব বের করতে হবে। দেখো তুমি চিন্তা করলে মুকুটের ঘনত্ব বের করবো, রো ইকুয়াল এম বাই ভি। আচ্ছা, আমি কি এম এর মানটা, আমি কি ভি এর মানটা জানি? উত্তর জানি না।
আমি কি এম এর মান জানি? হ্যাঁ, এম এর মান জানি 10 কেজি। তাহলে আমি এম এর মান জানি কিন্তু ভি এর মানটা জানি না। তাহলে আমার ভি এর মানটা আগে বের করতে হবে। এখন ভি এর মানটা বের করার জন্য আমার এই কাজটা করতে হয়েছে। দেখো, খুব সিম্পল ভাষায় করছি। মুকুটের বাতাসের ওজন 10 কেজি, ওরা ওজন হিসাবে লিখছি। তাহলে এটার অরিজিনাল ওজন লিখলেও তো 10 গুণ 9.8 এটা হওয়া উচিত আর কি। তাহলে 98 এত হওয়া উচিত। তো বাদ দাও, আমরা জিটা বাদ দিয়ে করতেছি। পানিতে ওজন 9.4 কেজি, ঘনত্ব কত? তাহলে পানিতে হারানো ওজন সমান আমরা জানি বাতাসের ওজন বিয়োগ পানিতে ওজন। তাহলে হারানো ওজনের সূত্রের জায়গায় আমরা লিখলাম ভি রো জি। আমার তো টার্গেট হলো ভি বের করবো। তাহলে হারানো ওজন সমান বাতাসের ওজন বিয়োগ পানিতে ওজন। হারানো ওজন সূত্র ভি রো জি। তাহলে ভি রো জি, তাহলে এখানে জি দেয়নি যেহেতু ভি রো, তাহলে ভি এর মান রো ডব্লিউর মান পানিতে যেহেতু পানি টাকা দিয়ে ভাগ করে দিলাম। এটা ক্যালকুলেট করলে এটা আসে। এবার আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি। সুতরাং রো ইকুয়াল এম এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 6 ইন্টু 10⁻⁻⁴ সমান 10 বাই 16,666.67 কেজি আর মিটার কিউব। এই হলো আমার কাঙ্ক্ষিত মুকুটের ঘনত্ব রো। এবার যদি তোমাকে প্রশ্ন করতো মুকুটটায় কোনো খাদ আছে কিনা, তাহলে আমরা জানি সোনার ঘনত্ব 19,300, তখন বলতাম আর কি 19,300। যেহেতু মুকুটের ঘনত্ব পাওয়া গেলে এত, সুতরাং মুকুটটিতে খাদ আছে। খাঁটি সোনা দিয়ে মুকুটটি তৈরি না, মুকুটে খাদ আছে। আমরা খাদের ঘনত্ব বের করতে পারতাম। খাদ কতটুক আছে? আর মুকুটের উপাদানে মুকুটের মূল ঘনত্ব বেশি এত। এখন আমাকে যদি বলে মুকুটটি সোনা খাঁটি সোনার কিনা, তাহলে আমি বলতাম খাঁটি সোনার ঘনত্ব 19,300। অর্থাৎ যেহেতু মুকুটের ঘনত্ব বেশি এত, মুকুটটি খাঁটি সোনার না। যদি ঘনত্ব 19,000 এত পেতাম, তাহলে খাঁটি সোনার হতো। আচ্ছা, লাস্ট আমাদের হয়ে আসছে। এইবার আমরা একটু ছোট্ট একটু কাজ বাকি আছে কিনা একটু দেখি। 146 পৃষ্ঠায় এভারেস্টের চূড়ায় বাতাস কতটুকু অক্সিজেন আসছে দেখো। এটা তোমার মুখস্থ রাখতে হবে। এভারেস্টের উচ্চতা হচ্ছে 29,029 ফিট। এটা মিটার নিয়ে গেলে তোমার 3.3 দিয়ে ভাগ করলাম। 29,029 ভাগ 3.33 দিয়েছে। যাক, তোমার বই যেটা দিয়েছে আগে বই লিখে দিয়ে আর কি করবো। 8848 মিটার, এটা পূর্ণ সংখ্যা রাখছে। এখন বলছে যে এভারেস্টের চূড়ায় বায়ুর চাপ কত। আমরা জানি এভারেস্টের বায়ুর চাপ হচ্ছে পৃথিবীর বায়ুর চাপের 1/3, অথবা এটা একটু মাথায় রেখো 45%। যদি বলে এমনিতে বায়ুর চাপ কত, এটা তোমার ইনফরমেশনের জন্য দিয়েছি। এভারেস্টের উচ্চতা পরীক্ষা আসে, ফুটে দিলে ফুট, মিটার দিলে মিটার। তোমার বইটা ফলো করতে হবে, তোমার অরিজিনাল মান দিয়ে করা যাবে না। কারণ আমরা জানি 1 মিটার সমান 3.3 ফিট। আসলে 3.33 হওয়া উচিত। আচ্ছা, আমি একটু আরো কনফার্ম হয়নি, আমার হয়ে গেছে। তোমাদের আজকে কোনো প্রশ্ন নেব না। ওয়ান মিটার সমান 3.28 ফিট, অরিজিনাল মান 3.28। এটা অরিজিনাল মান, আমাদের অরিজিনাল মানের দরকার। তাহলে 3.28 যদি হয়, এবার মানটা কোথায় ঠিক আছে দেখো তো। 29,029 ভাগ 3.28, 8850।
ওই প্রায় কাছাকাছি গেছে। তাহলে এবার ফাইনালি আমি নেট থেকে দেখাই দিলাম যে 1 মিটার সমান 3.28 ফিট। আমারও কনফিউশন আসছিল, এই জন্য আমি কনফিউশনটা দূর করে দিলাম। যারা এ পর্যন্ত আমার সাথে ছিলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এ পর্যন্ত আমার সাথে ছিলে এবং তারা অরিজিনালি পড়ালেখা করতে চাও, এবং আজকে আমাদের এ পর্যন্তই থাকলো। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে। তোমার বইয়ের অংশটা আমি আজকে শেষ করে দিলাম, কারণ তোমার বইয়ে কোনো দুঃখবোধ থাকবে না যে স্যার বইয়ের ভিতরে এটা কি হলো, ওটা কিভাবে হলো, এই জাতীয় কোনো কোশ্চেন থাকবে না আশা করি। যদি কোশ্চেন থাকে পরদিন বলবা বইয়ের ভিতরে অংশ অনুশীলনী ধরবো নেক্সট ক্লাসে। আমি আছি, যারা আছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, এ পর্যন্তই শেষ। ওকে।